আজ ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এখন বাজে সকাল 11টা। আমি ফ্রেশ হয়ে গেটের বাইরে গেলাম। দেখি জান্নাত দাঁড়িয়ে আছে স্কুটির পাশে আর এদিক ওদিক তাকাচ্ছে। তুমি এখানে? কেন? অন্য কেউ থাকার কথা ছিল বুঝি? আরে না, তেমন না। তুমি এত রোদে এখানে আমার জন্য এসেছো, কারণটা কি? কারণটা তুমি জানো না? না, আমি জানি না, তুমি বলো। সব কিছু বলে দিতে হয় না অভ্র। আমার চোখের দিকে তাকিয়ে দেখো, তাহলেই সব বুঝে যাবে। পাগল নাকি? চোখ দেখে আবার মনের কথা বোঝা যায় নাকি? জি, যাই। যদি সে আমায় মন থেকে চায়। চাই মানে? না না, কিছু না। ও, এখন বলো কি জন্য এসছো? না, আমি ভাবছিলাম তোমার মেসের সামনে হয়েই কলেজে যাচ্ছি, তাই ভাবলাম তোমাকে সাথে নিয়ে নেই। দূর, এত কষ্ট করে ঘুরে আবার এদিকে আসতে গেলে কেন? আমি তো চলে যেতাম সাইকেল নিয়ে। পারতে যেতে, কিন্তু তোমাকে পাশে পেলে যে খুব ভালো লাগে তোমার এই ফ্রেন্ডটার। সত্যি? জি, যাও, এসব ড্রেস চেঞ্জ করে আসো। ওকে। আচ্ছা, তুমি এই রোদে দাঁড়িয়ে থেকো না, তুমি বরং ওই একটু দূরে একটা বন্ধ বাসা আছে, ওখানে গিয়ে দাঁড়াও। বাইরে খুব রোদ। কেন? কারণ তোমার রোদ লাগবে তাই। জান্নাত শুনে খুব অবাক হলো মনে হয়। আমার থেকে এরকম জবাবটা হয়তো আশাই করেনি। ওকে। আমি ড্রেস চেঞ্জ করে ব্যাগ নিয়ে বাইরে এসে জান্নাতের কাছে গেলাম। আমি জান্নাতের কাছে যাওয়া মাত্রই জান্নাত আমার দিকে তাকিয়ে আছে। অভ্র, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। কই, আমি তো তেমন বুঝতে পারছি না। না, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। আচ্ছা, যাওয়া যাক এখন নাকি? জান্নাত এটা শুনে আরও রেগে গেল। রেগে স্কুটির সিটে চেপে জোরে করে চাবিকাঠি লাগিয়েই স্টার্ট দিল। আর স্টার্ট দিয়ে বসো। আমি এবার বসলাম। ও খুব রেগে আছে, তাই খুব স্পিডে চালাচ্ছি স্কুটি। আমি পড়ে যাওয়ার ভয়ে ওকে চেপে ধরে আছি। এভাবে কলেজের সামনে আসলাম। তারপর আমি হাত ছেড়ে দিলাম। একটা ক্লাস করেই জান্নাতের সাথে কোনো রকমে মিট না করে ক্যাম্পাসে বসে রইলাম। মনটা খুব খারাপ, এদিকে রুহির জন্য, আবার এদিকে আমি যাকে ভালোবাসি তার জন্য। আমি কি করব আমি নিজেও বুঝতে পারছি না। ব্যাগটার উপর মাথাটা গুজে জান্নাতের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ভাবতে লাগলাম। মেয়েটা একসময় আমাকে কত ঘৃণা করত, কত অপমান করত, কিন্তু মেয়েটা আমার জন্য আজ বদলে গেছে। আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে, আমার জন্য জিন্স টপ ছেড়ে বোরখাওয়ালি হয়েছে। মেয়েটাকে খুব ভালো লাগে। যখন ও হাসে, ওর হাসিটা দেখলে যেন আমার বুকটা আরও ভরে যায়। আর ওর ওই মিষ্টি বয়সের কথা যা শুনলে সব কষ্ট নিমিষে দূর হয়ে যায়। কিন্তু আমি বুঝতে পারছি না, রুহি তো আমার সেই ছোটো দেখে ভালোবাসে। কখনো ওর জন্য এমন তো ফিল করিনি, হয়তো ওকে কখনো ওই চোখে দেখিনি। মেয়েটা বড্ড মায়াবী, অনেক সরল, খুব বেশি সাজে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমনকি কোরআন শরীফও পাঠ করে। আমি যখন বিকেল ওদের বাসায় পিছন দিয়ে চায়ের দোকানে যেতাম, ও তখন পড়তো। মেয়েটা আমার জন্য কেন জানি না খুব পাগল। এতটাই ভালোবাসে সে আমাকে, যার জন্য সে খাবার নিয়ে আসে যখন না বাসায় কেউ থাকে। এতটাই ভালোবাসে যে নিজের বিয়ে করা বউয়ের মতো মাঠে খাবার নিয়ে আমার দিকে তাকিয়ে থাকে আর বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। কেন জানি না সেগুলো আমার বিরক্ত লাগে। মেয়েটা চায়ের দোকানের সামনে গিয়ে বলে, অব্র চা এনে দাও। আমি যদি বলতাম আমি পারবো না, তুই নিয়ে আয়, তখন ও চোখ রাঙিয়ে বলতো, কিপটা একটা, টাকা দিচ্ছি, যাও নিয়ে আসো। আমি কোনো মেলাতে যাবো শুনলে সেও জেদ ধরতো আমার সাথে যাওয়ার জন্য, কারণ সে আমার পাশে পাবে তাই। মেয়েটা রাতের আধারে লুকিয়ে আমার জন্য দোয়া করতো। মেয়েটা খুবই সাধারণ, তবে এক কথায় দেখতে পড়ে মাশাল্লাহ। আজ বড় মনে পড়ছে রুহির সাথে বর বউ খেলাটা। ও আমায় বর বলে ডাকতো, আর আমি ওকে বউ বউ করে পাগল হয়ে যেতাম। যা দেখে ওর আব্বু আম্মু আর আমার আব্বু আম্মু হেসে লুটুপুটি খেত। জানি না সে ওখান থেকে আমায় ভালোবেসে ফেলেছে। হয়তোবা আমি অনেক সময় খেয়াল করেছি ও আমার বাসায় আসতো, এমনকি রুমে প্রায় আমার প্রিয় খাবারগুলো লুকিয়ে বানিয়ে এনে বলতো, আমার আম্মুকে আজ আমাদের বাসায় পায়েস বানানো হয়েছিল। তাই আম্মু বলল, অবরত খেতে ভালোবাসে, যা দিয়ে আয়। কিন্তু ও শুধু আমার জন্যই বানিয়ে আনতো। আমি জানতাম, কিন্তু কোনোদিন কিছু বলিনি। ভাবতাম অল্প বয়স, এখন এমন একটু একটু করবেই। অবশ্য আমার থেকে মাত্র কয়েক বছরেরই ছোট। আমি যখন টিউবওয়েলে গোসল করতাম, মাঝে মাঝে ওই সময় আমাদের বাসায় আসতো আর আম্মুকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছি যে তোমার ছেলেটাকে কিছু খেতে দাও না নাকি। ক্যাম্পাসে বসে রুহির সাথে কাটানো মুহূর্তগুলো আর জান্নাতের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবছি।
রুহির সাথে কেন জানি না জান্নাতের কোনো মিল খুঁজে পাচ্ছি না। জান্নাতকে তো এই কয়েকদিন আমি চিনি, বাট রুহিকে তো আমি সেই ছোট থেকে চিনি। বলতে গেলে ও যখন হয় তখন থেকেই আমার জন্য রুহি হয়তো বেস্ট, জান্নাত নয়। জান্নাত আমার কদিনের ভালোবাসা, আর রুহি আমাকে আজ 14 বছর ধরে ভালোবাসে, কিন্তু মুখ খুলে বলতে পারিনি। না না, আমার ঠিক হবে না ওকে এভাবে কষ্ট দেওয়া। কিন্তু জান্নাত আমায় ভালোবাসে মনে হয়। জান্নাত যদি জানতে পারে আমি তার না হয়ে অন্য কারো হতে চলেছি, তাহলে ও কি মানতে চাইবে? আমি মাথা চুলকাতে চুলকাতে সব ভাবছি, কি করব কিছুই মাথায় আসছে না। স্টাডিও তেমন করতে পারছি না আগের মতো। এসব মাথায় চিন্তা এসে আমার স্টাডির 12টা বাজিয়ে দিয়েছে, আর আমার লাইফটাও। আমি ভাবতে পারিনি গ্রামের ছেলেটার লাইফে এমন একটা দিন আসবে। ছেলের ভালোবাসা 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 এসব ভেবে হাসি পাচ্ছে, আর আমি আনমনে মুসকে মুসকে হাসছি। জানাতে পার আমার পাশে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, এই, তুমি আমায় না বলে এখানে এসে বসে আছো? না তেমন না, আমি ভাবলাম হয়তো তোমার ক্লাস আছে, তাই আর কি। না, আমার ছিল না। আমি তোমায় সারা কলেজ খুঁজলাম, আর কতবার যে ফোন দিলাম তাও রিসিভ করলে না। আমি ফোনটা বের করে দেখি, আরে সত্যি তো, সরি আমার ফোন তো সাইলেন্ট ছিল। আর সত্যি আমার ফোন সাইলেন্টই ছিল। জান্নাত এবার আমার পাশে বসলো, আর মাথা নিচু করে আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমি এর দিকে বারবার আর চোখে তাকাচ্ছি। আমি এবার সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে আছি। কিছু বলবা? বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু সাহস পাচ্ছি না যে। জানি জান্নাত কি বলবে, হয়তো তার মনের কথা জানাবে। আমি জান্নাতের চোখের দিকে আবারও তাকালাম, আর ভাবলাম ওকে প্রশ্নটা জিজ্ঞাসা করি, ওর মন থেকে উত্তরটা জানতে চাই। আর যখন আমি ওকে আর রুহির পুরোটা জানাবো, খুব ভালোভাবে তখন বুঝতে পারবে। আচ্ছা জান্নাত, একটা কথা জিজ্ঞাসা করবো তোমায়? না, আমি শুধু আজ বলবো আর তুমি শুনবা আর উত্তর দিবা, ওকে? আচ্ছা শুনবো, আগে আমার প্রশ্নটা শোনো। না, তুমি সেই কাল রাতের মতো উদ্ভট প্রশ্ন করবা। আমি বলছি, আজ শোনো। এটা বলে আমার কাঁধে মাথা রাখলো, আমার বাঁ হাতটা জড়িয়ে ধরে আমার দিকে তাকিয়ে বলল, জানো অভ্র, তোমার সাথে প্রতিটা মুহূর্ত কাটাতে খুব ভালো লাগে। কখনো বোরিং ফিল করি না। আর তোমার ওই মিষ্টি মুখের দুষ্টু নানা রকমের হাস্যকর কথা আমার জন্য আজ অনেকটাই দামি হয়ে উঠেছে। কেন জানি না, আমার মনে হচ্ছে তুমি আমার শরীরের অন্যান্য অংশের মতো আরেকটা, যেগুলোকে ছাড়া আমি অচল, তেমন তোমাকে ছাড়াও আমি অচল। আমি তোমায় আরও কাছে পেতে চাই, আমার বুকের হৃস্পন্দন শোনাতে চাই, তোমার সাথে সব কথা শেয়ার করতে চাই। পসিবল না জান্নাত। এটা বলার সাথে সাথে কেন জানি না আমার বুকের মাঝে আরও কষ্ট বাড়তে লাগলো। যেমনই হোক, আমি তো জান্নাতকে ভালোবাসি। আর এটা ভালোবাসা নাকি মায়া আমি কিছুই বুঝছি না। তবে জান্নাত কেমন কথা বলতে আমার বাধ্য করাচ্ছে এই রুহি মেয়েটার ভালোবাসার জন্য। এখানেও মজা? জান্নাত, আমি সিরিয়াস। আমি গ্রামের ছেলে, আর তুমি শহরের। কখনোই তুমি তোমার লাইফস্টাইল বদলাতে পারবে না আমার সাথে গ্রামে থেকে। ও আচ্ছা, এই ব্যাপার। আর তোমার স্টাডি কমপ্লিট হলে তো তুমি এখানেই জব করবা, আর আমরা তো এখানেই থাকবো। তাহলে লাইফ স্টাইলের কথা কোথা থেকে আসছে? সরি, এই কলকবজা শহরে বিষাক্ত ধোঁয়ায় থাকতে যে আমার বড্ড কষ্ট হবে সারা জীবন। আমি আমার গ্রামের ধুলোতে মিশে মিশে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাই। আর হ্যাঁ, আমি শহরে জব করলেও হয়তো আমি এখানে সেটেল হব না। আমি আমার গ্রামের বাসাতেই থাকবো। তুমি পারবা না নিজেকে মানিয়ে নিতে ওই গ্রামে? পারবো আমি, শুধু যদি তুমি আমার পাশে থাকো। জান্নাতকে আমি যতই বোঝানোর ট্রাই করছি, ও ততই বুঝতে চাইছে না। ওর চোখ দুটো কেমন ভিজে গেছে। আমি ওর চোখগুলো মুছে দিয়ে ওর দিকে তাকালাম। আচ্ছা, আমার প্রশ্নের এবার জবাবটা দিবা? আমি তোমায় ভালোবাসি। কি? আমি তোমায় ভালোবাসি। জান্নাত, তোমায় কিভাবে পুরোটা জানাবো আমি বুঝতে পারছি না। এটা শুনতে আমার কলা চেপে ধরে বলল, কি কথা? তার মানে তুমি কি অন্য কাউকে ভালোবাসো নাকি? এটা বলার সাথে সাথে দেখি জান্নাতের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। যে না। আচ্ছা জান্নাত, 1 মাসের ভালোবাসার প্রায়োরিটি বেশি নাকি 14 বছরের ভালোবাসার প্রায়োরিটি বেশি? অবশ্যই 14 বছরেরটা। আমাদের মাঝে এসব প্রশ্ন আসছে কেন? তোমায় সবটা জানানো উচিত। কি জানানো উচিত?
আমি মাথাটা নিচু করলাম। কিভাবে যে জানাবো জান্নাতকে পুরো ঘটনাটা? আবার জান্নাত যদি জানতে পারে রুহি আমায় ভালোবাসে, তাহলে কি হবে সেটা আমি বুঝে উঠতে পারছি না। কিন্তু আমার তো জানাতেই হবে, নয়তো জান্নাত আমায় ভুল বুঝবে, ঠিক রুহির মতো। জান্নাত তো ভাববে আমি ধোঁকাবাজ, আরও আমায় নিয়ে স্বপ্ন দেখবে। জান্নাত আবার আমার শার্টের কলারটা ধরে কাঁদতে কাঁদতে বলল, কি হলো বলো প্লিজ। আমায় অন্য কেউ ভালোবাসে, আর 14 বছর ধরে। কে সেই মেয়ে? অন্য কেউ না, তোমারই বোন রুহি। আর আমি ওকে ভালোবাসি। রুহি নামটা শোনার পরে আমার জামার কলার ছেড়ে ও আমার মাথায় হাত দিয়ে বলল, ও মাই গড, তার মানে রুহি আর তুমি তুমি মজা করছো তাই না? আর তুমি নাকি রুহিকে লাভ করবা? হাসালে। সত্যি এটা জান্নাত, এটাই সত্যি। জান্নাত এবার আমার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালো। ওর চোখগুলো কেমন লাল হয়ে আছে। আমি আবারও জান্নাতকে বললাম, জান্নাত, তোমার যেটা আমার জন্য আছে সেটা হলো ভালো লাগা। কারণ আমি তোমার হয়তো মানসিক চিন্তাভাবনা বদলেছি, তোমার জীবনটাকে নয়। কিন্তু ওইদিকে ও আমায় বারে বারে বোঝানোর চেষ্টা করছে ও আমায় লাভ করে, আমার জন্য নিজের জীবনটা বদলে নিয়েছে। থাক, আর এত গুণগান গাইতে হবে না। এটা বলেই জান্নাত চলে গেল। খুব খারাপ লাগলো জান্নাতকে এভাবে কষ্ট দিতে, কিন্তু আমার তো কিছু করার ছিল না। কারণ একটা গ্রামের পরিবেশ একটা গ্রামের মেয়েকে সাজায়, কোনো শহরের মেয়েকে না। জান্নাত হয়তো কখনোই আমার সাথে নিজেকে খাপ খাওয়াতে পারবে না। বুকের ভেতরটাতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি রুহিকেও কষ্ট দিতে পারবো না। আমি এবার ক্যাম্পাস থেকে উঠে বাসে চাপবো বলে স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। কিছুই ভালো লাগছে না। দেখি রুহি কেমন আছে, কোনো পাগলামো করছে কিনা। কাল রাতে ওরকম আমার কথা শুনে আমি ওকে ফোন দিলাম। ও রিসিভ করে চুপি চুপি, আম্মু আছে, পরে ফোন দেই। কেন জানি না রুহির এতটুকু বলাতেই আমার মনের কষ্টগুলো আস্তে আস্তে দূর হয়ে গেল। কই আছে তোর আম্মু? আম্মু আছে, পরে পরে পরে। ওকে, রাখি তাহলে। রাগ করো না প্লিজ, আমি ছাদে গিয়ে কল দিব দুপুরে, ওকে? হ্যাঁ ভাই, গ্রামের মেয়েরা খোলা রাস্তাতেও কথা বলতে পারে না। সে তার ভাইকে কিংবা কোনো রিলেটিভকেও কল দিতে পারে না। পাশের মানুষ ভাবে এই মেয়ে প্রেম করছে। আর গ্রামের ছেলেদের মেয়েদের প্রেম ভালোবাসাটা অনেক ম্যাজিক। যারা করে তারাই জানে কতটা ভয় করতে হয় প্রতিটা মিট করার সময়। কি ভাইরা ঠিক বললাম না? এসব ভাবতে ভাবতে আমি ম্যাচে চলে এলাম। এখন বাজে দুপুর 1টা। কেন জানি না বারে বারে ফোন স্ক্রিনটার দিকে তাকাচ্ছি, কখন যে রুহি কল দেবে সে অপেক্ষায়। না খেয়ে শুয়ে আছি রুহির কলের অপেক্ষায়, বাট এখনও কল আসছে না। আমি ওয়েট করে করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। আবারও ফোনটা হাতে ধরে দেখলাম রুহি কল দিয়েছি কিনা। ভাবলাম রুহি হয়তো কোনো প্রবলেমে আছে, তাই হয়তো কল করতে পারছে না। যাই, লাঞ্চটা সেরে নেই। আমি এবার খাবার নিয়ে খেতে বসলাম। ভাতের প্লেটটার মধ্যে দেখি রুহির মুখটা ভাসছে, আবারও কখনো জান্নাতের। কিছুই বুঝতে পারছি না। আমি কি জান্নাতকে কষ্ট দিলাম খুব বেশি? যাই হোক, নিজেকে মানিয়ে নিতে হবে, মনকে বুঝে নেওয়া উচিত। সঠিক পার্টনার রুহি হতে পারে, জান্নাত না। আমি লাঞ্চ সেরে চুপচাপ শুয়ে আছি। উপরে ঘোরা ফ্যানটার দিকে তাকিয়ে রুহির কথা ভাবছি। কতটা পাগলামো করে মেয়েটা, কত ভালোবাসে মেয়েটা আমায়। এত কষ্ট দেওয়ার পরেও আমায় পাগলের মতো চায়। মেয়েটাকে যদি আগে এভাবে দেখতাম তাহলে তোর ভালোবাসার প্রকাশ আগেই পেতাম। এবার শুনতে পেলাম আমার বালিশের সাইডে থাকা মোবাইলটা বাজতে লাগলো। আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি রুহি। কেন জানি না মনটা বড্ড খুশিতে ভরে গেল। আমি ফোন রিসিভ করতে পাশ থেকে রুহির, হ্যালো। হ্যাঁ বলো। রুহি আমার মুখে ওর জন্য তুমি শব্দটা শুনে হয়তো অবাক হয়ে গেছে। কি? বললাম যে হ্যাঁ বলো। তুমি আমায় তুমি করে বলছো কেন? তো কি বলবো, আপনি বলবো নাকি? তুমি তো আমার বড়, আর আমাকে তো তুমি সেই ছোট থেকেই তুই বলো, তাই না? বউকে তুই বলে প্রতিবেশীরা কি বলবে শুনি? রুহির সাথে সাথে আবারও অবাক হলো। কি? আরেকবার বলো। কিছু না। ওই বলো না আফরো, আর একবার। না, ব্রেকিং নিউজ একবার দেখানো যায়, বারবার না। তা কেন বলবা? যাও তোমার জান্নাত আপুকে গিয়ে বলো। রুহি, আমার সাথে জান্নাতের কোনো সম্পর্ক নেই। কেন, কি হয়েছে? আমি জানিয়ে দিয়েছি তোমার আর আমার ব্যাপারটা। তাই? হঠাৎ শুনতে পেলাম সাইড থেকে পায়রার শব্দ, আর ওদের ছাদেই বেশি পায়রারা আসে। এই তুই কই আছিস? সাদে। আরে তুই পাগল নাকি? এত রোদে এত গরমে তুই ছাদে এসছিস কেন? যা রুমে যা।
তোমার জন্য 7 সমুদ্র এমনকি জাহান্নামেও যেতে রাজি আছি। যা রুমে, না হলে কিন্তু আমি ফোনটা রেখে দেবো। রুহি আবারও বাচ্চাদের মতো করে বলল। তুমি এমন কেন? আচ্ছা বাবা একটু পরেই রুমে চলে যাব, আর আম্মু আব্বু বাসায় আছে তো। ওকে, তো পরে কথা বলি, এখন তুমি রুমে যাও। আচ্ছা অভ্র, একটা কথা জিজ্ঞাসা করব? বলো। আমাকে কি মেনে নেওয়া যায় না তোমার জীবনের সাথে? দেখা যাবে, এখন রুমে যা। আমাকে কি মেনে নেওয়া যায় না? আমি আর পারছি না রুহিকে এভাবে কষ্ট দিতে। মেয়েটা অনেকদিন আমার জন্য কষ্ট পেয়েছে, আরও নিজের থেকেও বেশি ভালোবেসেছে, তাই আর চাই না কষ্ট দিতে। আমার পক্ষে মাথা রেখে ওর সব কষ্ট ভুলিয়ে দেব, ওকে প্রাণ ভরে ভালোবাসবো। রুহি, 2 দিন পর বাসায় যাচ্ছি, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বলা যাবে না এখন। আর হ্যাঁ, এই 2 দিন আমায় কোনো রকম কল করবে না। এটা শুনে রুহি কান্না করতে শুরু করে দিল, আর অভিমান করে বলল। পারবো না আমি জানি তুমি জান্নাত আপুকে ভালোবাসো। আচ্ছা বাসো, কোনো ক্ষতি নেই, তবে আমার সাথে একটু কথা বলো। রুহি, তুই যদি আমায় বিশ্বাস করিস তাহলে যেটা ভাবছিস ভুল, ওকে? আমি তোমাকে আমার থেকেও বেশি বিশ্বাস করি, আর আমি তো পারবো না তোমার ভয়েস না শুনে থাকতে। ওরে পাজি, এতদিন যখন আমায় কল না করেছিলিস, কই তখন তো এমন মনে হতো না। 2 দিন স্টপ, ওকে? আচ্ছা। আর হ্যাঁ, বাসায় যাওয়ার উদ্দেশ্য শুধু তোর জন্য একটা মস্ত বড় সারপ্রাইজ আছে। এই বলো না, আমার জন্য কি গিফট আনবে? তোর জীবনের সব থেকে বড় পাওয়া গিফটটা তোকে দেব। রুহি এবার কিছুটা মন খারাপ করে বলল। জীবনের সব থেকে চাওয়া গিফট তো তুমি, যেটা আমি আল্লাহর এতদিন চেয়ে এসেছি। তোর স্বপ্ন পূরণ হতে চলেছে। সত্যি? জানি না, এখন রাখি, 2 দিন পর আবার কথা হবে। এটা বলে ফোনটা আমি কেটে দিয়ে বুকে রাখলাম। কেন জানি না খুব জোরে হার্টবিটে চলছে রুহির জন্য। খুব ভালো লাগছে রুহির সাথে কথা বলতে। আমি কি পারবো এই 2 দিন রুহির সাথে কথা না বলে থাকতে? আমাকে পারতেই হবে, কারণ রুহিকে সারপ্রাইজ দেওয়ার জন্য 2 দিন হয়ে গেল। আমি সকাল উঠে ব্যাগ গোছাচ্ছি, আর মাথায় রুহিকে নিয়ে দেখা স্বপ্নগুলো ঘুরছে। বড্ড খুশি লাগছে নিজেকে আজ। এই 2 দিনে রুহির জন্য আমার সামর্থ্য মতো একজোড়া নূপুর নিয়েছি, একটা টিপের পাতা নিয়েছি, একটা গলার হার এবং মাথায় দেওয়া কাঁকড়া নিয়েছি। আমি সব ব্যাগে নিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠে সিটে বসে আছি। জানালার দিকে তাকিয়ে রুহিকে নিয়ে দেখা স্বপ্নগুলো বারে বারে ভাবছি আর মিটে মিটে হাসছি। খুব আজ নিজেকে হ্যাপি মনে হচ্ছে। আজ রুহিকে এতটাই আমি ভালোবাসবো, তার চাওয়া পাওয়া সব পূরণ করে ফেলবো। মাথায় 100 স্বপ্ন নিয়ে বাসায় এসে পৌঁছালাম। আম্মু আব্বা আমাকে দেখি কেমন জানি হাসতে লাগলো। আমি কিছু না বুঝতে পেরে রুমে ব্যাগ রেখে বাসা থেকে বেরিয়ে এলাম। শুধু এখন এই 2 চোখ রুহিকে একবার দেখতে চাইছে। আমি আবারও রুমে এসে চিৎকার করলাম, আম্মু ক্ষুধা লাগছে, খেতে দাও। আম্মু এবার তাড়াতাড়ি রান্না করতে খাবার নিয়ে এসে আমায় দিল। কি রে, এই যে কয়দিন আগে মেয়েছে গেলি, আবার ফিরে এলি কেন? কিছু না আম্মু, তোমাদের জন্য মন খারাপ করছিল। ও আচ্ছা। আর হে রুহি বারে বার আমাদের বাসায় আসাচ্ছে, বুঝছিস? এটা বলে আম্মু হাসছে। আমি আম্মুর দিকে তাকিয়ে আছি। তো 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 আমি কি করব? তো আমি কিভাবে জানবো? ওকে, তাহলে এখন যাও। আমি এবার আমার রুমের সামনে দরজার কাছে যেতেই দেখি রুহি হাঁপাতে হাঁপাতে আমার রুমের সামনে এসে দাঁড়ালো, আর আম্মু আমার দিকে তাকিয়ে এসে বলল, দেখ এসে গেছে। ভাইরে, আমি জীবনেও আম্মুর এমন কথায় লজ্জা পাইনি, বাট আজ কেমন জানি লজ্জায় পুরো রাঙা হয়ে মাথা নিচু করলাম। আম্মু বাইরে চলে গেল। রুহি এবার আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি এর দিকে তাকালাম। কি হলো বস? ওদিকে আঙ্গুলের উপর আরেকটা আঙ্গুল ঘষে ঘষে মাথা নিচু করে বলছে, না, আমি এখানেই ঠিক আছি। আচ্ছা। এটা বলতে রুহি মাথা উঁচু করে অভিমান করে বলল, জি। তা তুই এখানে? আমি আসতেই পারি। কেন? এটা কি তোর বাসা নাকি? জি আমার। ও হ্যালো, তোর এটা শ্বশুর বাড়ি না যে তোর বাসা হবে? হতে কতক্ষণ লাগে? এটা বলে দৌড়ে আমার ঘা ঘেঁষে বসে গেল। লজ্জায় মাথায় তুলতে পারছে না। আমি ওর দিকে তাকালাম। এই, তোকে আমি বসতে বলেছি? বসার জন্য কি কারো পারমিশন নেওয়া লাগবে নাকি? জি, কারণ এটা আমার বাসা। বড্ড বাসা বাসা করছো তাই না? জেনে রাখো, আমিও এই বাসার একজন মেম্বার। তুই এ বাসার কেউ না, যা তোদের বাসায় যা। এটা বলে আমি চুপে চুপে হাসছি। রুহি পুরো রেগে আগুন হয়ে গেছে।
সাথে সাথে উঠে আমার দিকে তাকিয়ে, আমি গেলাম। ওকে যা। সাথে সাথেই বাইকের 180 স্পিডে বেরিয়ে গেল। এটা আম্মু দেখে সাথে সাথে আমার রুমে এসে বলল, ওই রুহি এভাবে দৌড়ে বের হয়ে গেল কেন? আমি কি করে জানবো শুনি? তোকে তো এবার জানা লাগবে। আম্মু কি যা তা পাগলের মতো বকছো বলো তো? কিছু না, তুই নে। আর হে, হাতটা ধুয়ে একবার বাজারে যাস, তোর আব্বু এই গেল আর তোকে যেতে বললো। আচ্ছা আম্মু। আমি এবার খেয়ে বাজারে গেলাম। বাজার থেকে ফেরার সময় মসজিদের সামনে এসে উকি ঝুঁকি মেরে রুহিকে দেখার ট্রাই করলাম, বাট দেখতে পাচ্ছি না। আমি এবার ওদের ছাদের দিকে তাকাতেই দেখি রুহি আমার দিকে তাকাচ্ছিল, আর আমি ওর দিকে তাকানো মাত্রই ও মুখ বাঁকিয়ে চলে গেল। হায় রে, মেয়েটা বড্ড অভিমান করেছে। আমি এসে বাসায় চলে এলাম। বিকেলের দিকে বসে বসে বাহানা খুঁজছি রুহিকে নিয়ে একটু বাইরে বের হওয়ার, বাট কিছুই মাথায় আসছে না। অনেকক্ষণ ভাবার পর মাথায় এলো একটা আইডিয়া। আমি যদি রুহির বাসায় গিয়ে বলি আমার এক মেয়ে ফ্রেন্ডের বিয়ে আর তার জন্য কাপড় কিনবো, আমি তেমন সিলেক্ট করতে পারবো না, তাই রুহিকে নিয়ে যাচ্ছি। বাহ, দারুণ আইডিয়া। আমি আবার হেঁটে হেঁটে বেরিয়ে পড়লাম রুহিদের বাসার দিকে। সাইকেল তো রুহিরও আছে। আমি রুহির বাসায় টোকা দেওয়া মাত্রই রুহি সিঁড়িতে বসে মোবাইল টিপছিল। আমাকে দেখা মাত্রই দৌড়ে রুমে ঢুকে গেল। দেখি রুহির আম্মু আমাকে দেখেই, অভ্র, কখন এলে? জি আন্টি, বেশিক্ষণ না, এই এলাম। ও আচ্ছা, রুহি তো এখানেই ছিল। যা শালা, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমি রুহির কথা না জিজ্ঞাসা করতেই কেন এরা আমার বারে এই কথাটাই বলছে। জি, ওকেই খুঁজছি। আমার একটা ফ্রেন্ডের বিয়ে আর শাড়ি কিনবো, কিন্তু চুজ করতে পারবো না বলে ভেবেছি রুহিকে নিয়ে যাব, যদি তোমার আপত্তি না থাকে। রুহির আম্মা আমার দিকে তাকিয়ে একগাল হাসি দিয়ে বলল, দূর পাগল ছেলে, আপত্তি কেন থাকবে? তোমরা এবার এক হবে, তাই কোনো রকম আপত্তি করার বিষয়ই না। এক মানে? না না, কিছু না। এই রুহি, কোথায় তুই? কি? আমি রুমে? ও দেখ, অভ্র এসেছে। তো আমি কি করব? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? আর কোনো কথাই রুহি বলল না। রুহির আম্মু ডাকাডাকি করার পর রুহি বাইরে এলো। রুহির আম্মু আমার ব্যাপারটা জানালো, মানে শাড়ি কেনার কথাটা। রুহির আম্মুকে অনেকটা ভয় পায়, তাই না করতে পারলো না, বাট শুধু আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। অবশেষে রেগেই, ওকে, আমি চেঞ্জ করে আসছি। আমি বাসার বাইরে সাইকেল সিটে চেপে দাঁড়িয়ে আছি। রুহি বোরখা পরে বাইরে বেরিয়ে এলো। ওহ, সত্যি অসাধারণ লাগছে। এই না হলে গ্রামের মেয়ে। বাইরে এত গরম, তবুও বোরখা পরা সে ছাড়েনি। খুব ভালো লাগছে। নিকেবের ভেতর যে একটা সুন্দর মুখ লুকিয়ে আছে, সেটা ভাবতেই বুকটা ভরে যায়। এবার ওই সাইকেলের পিছনে বসতেই রুহির আম্মু কেমন খুশি। আমি সাথে সাথে অবাক হলাম। বড্ড মানিয়েছে কিন্তু। কি মানিয়েছে? কিছু না, তোমাদের দেরি হয়ে যাচ্ছে তো, যাও তোমরা। এটা বলে রুহির আম্মু আমাদের দিকে তাকিয়ে মুচকে হাসছে। হঠাৎ ফিল করলাম আমার কোমরে কে যেন চিমটি কাটছে। ও বাবা, এ তো রুহি কাটছে। এটা দেখেই হয়তো রুহির আম্মু লজ্জায় বাসায় ঢুকে গেল। আমি কিছুই বুঝছি না হচ্ছেটা কি আসলে। আমি এবার সাইকেল চালাতে লাগলাম। খুব ভালো লাগছে এখন প্রিয় মানুষটাকে সাইকেলের পেছনে চড়িয়ে তাকে ঘোরাতে। প্রায় এদিক ওদিক ঘুরিয়ে একটা ফাঁকা নিচু জায়গায় নিয়ে এলাম। আর এটা দেখে রুহি কোমরে হাত দিয়ে বলল, এখানে শাড়ি কিনবো নাকি? না, তবে তোমার চাওয়া আল্লাহের কাছের গিফটটা তোমার হাতে তুলে দেব। ও শুনে চমকে গেল আর গালে হাত দিয়ে, মানে? এটা বলার সাথে সাথে আমি ওর কালো মোজা পরা দুটো হাত ধরে হাঁটু মুড়ে বসে পড়লাম আর কপালে হাত দুটো রেখে ওর দিকে তাকিয়ে বললাম, ভালোবাসি। রুহি আমার দিকে তাকিয়ে আছে। ভালোবাসি। আবার বলো। ভালোবাসি। আবার? ভালোবাসি। আবার? আবারও বললাম ভালোবাসি। রুহির চোখে পানি এসে গেছে, তবুও আবার? ভালোবাসি। এবার আমার সামনেও নিজে হাঁটু মুড়ে বসে গেল আর আমার দিকে তাকিয়ে বলল, আমি স্বপ্ন দেখছি না তো? না, এটা বাস্তব। রুহি ফুপিয়ে ফুপিয়ে খুশিতে আমার সোনামি জ্বরের মতো জাপটে ধরল। আমিও ভালোবাসি, খুব খুব খুব, তোমায় অনেক ভালোবাসি। এটা বলে আমার বুক থেকে উকি মারল। আমার মুখের দিকে তাকিয়ে রুহি একটা দীর্ঘশ্বাস নিয়ে আবার আমার বুকে মাথা রাখলো। অফর, এটা সত্যি স্বপ্ন না তো? স্বপ্ন যদি হয় আমি মারা যাব। আমি এবার ওর কপালে ছোট্ট করে একটা চুম্বন এঁকে দিলাম। কি, এবার সত্যি তো? রুহি আমার মুখটা এবার ধরে আমার চোখের দিকে তাকালো।
আমি এবার ওর মুখের নিকাবটা খুলতে দেখি ওর গাল নাক লাল হয়ে গেছে আর কেমন নীরবে কান্না করছে। রুহি আমার গোটা মুখ হাত দিয়ে বোলাতে বোলাতে বলল, কতদিন ভেবেছি এত কাছে কবে আসবো, কতদিন ভেবেছি কবে তোমায় এভাবে স্পর্শ করে আমার ভালোবাসা ফিল করাবো। রুহি আকাশের দিকে তাকিয়ে কান্না করছে। আল্লাহ, তুমি আছো, নিশ্চয়ই আছো। আমার চাওয়া তোমার কাছে গিফটটা তুমি আজ দিয়েছো আমায়, অসংখ্য শুক্রিয়া আল্লাহ। এটা বলে মাথা নিচু করে কান্না করছে। হয়তো এটা ওর জন্য খুবই খুশির কান্না। আমি ওর মাথাটা তুলে চোখের পানি মুছে দিলাম। এই, কাঁদছিস কেন? জানি না, হয়তো তোমার বাবার আনন্দে। তাই? এটা বলে আরও কান্না করতে লাগলো। আমি আবারও হেসে হেসে ওর গালের চোখ থেকে পানি পড়াগুলো মুছে দিলাম। আবার কেন কাঁদছিস? আমি তো তোর এত কাছে, ভালোবাসবি না আমায়? রুহি এবার ওর ঠোঁট দুটো চেপে ফুপিয়ে ফুপিয়ে আমার কপালের কাছে ঠোঁটগুলো এনে আরও আলতো করে চুমু দিয়ে আমার দিকে তাকিয়ে অধিকার বসিয়ে বলল, তুমি শুধু আমার, শুধু আমার, শুধু আমার, শুধু আমার। এটা বলেই ওর কপাল আমার কপালে স্পর্শ করে কান্না করতে থাকলো। আমি এবার দাঁড়িয়ে ওর হাত দুটো ধরে আমার সামনে দাঁড় করালাম। আমি ওর দিকে তাকিয়ে আমার পকেট থেকে ওর জন্য শহর থেকে নিয়ে আসা টিপের পাতা, নূপুর, গলার হার, চুলে দেওয়া কাঁকড়াগুলো বের করে ওর সামনে দিলাম। রুহির চোখে আবারও পানি এসে গেল। কি হলো? নিয়ে এগুলো? রুহি আমার হাত থেকে ওগুলো নিল। পছন্দ হবে কিনা জানি না, আমার সামর্থ্য মতো নিয়ে আসছি। রুহি আমার চোখের দিকে তাকিয়ে আছে। তোমার সব পছন্দের জিনিস আমার পছন্দ, আর তোমার দেওয়া এই গিফটগুলো আমার কাছে লাখ লাখ টাকার জিনিসের কাছেও হার মানবে। এটা শুনে আমার মুখে একটা হাসির আলো এলো। মেয়েটা এত ভালোবাসে আমায়, এত চাই আমায়। আমি ওকে নিজে থেকে এবার জড়িয়ে ধরলাম, আর তাতেও খুব খুশি হলো। ফাঁকা মাঠে দুজন পাশাপাশি বসে আছি। রুহি আমার দুটো হাত খুব জোরে চেপে আছে আর মাথা নিচু করে বসে আছে। হয়তো লজ্জায় আমার দিকে তাকাতে পারছে না। আমি ওর মুখের কাছে আমার মুখ নিয়ে আসলাম। কি ব্যাপার, কথা বলছিস না কেন? রুহি লজ্জায় রাঙা হয়ে গিয়ে বলল, কি বলবো? তোর যত স্বপ্ন আমায় নিয়ে সেগুলো বল। সব বিয়ের পর। ওরে পাজি, এর মধ্যে বিয়ে ভেবে নিয়েছিস? জি। পাজি মেয়ে। আমি না আমাদের বেবির নামও রেখে ফেলেছি তোমায় না জানিয়ে। রুহির কথা শুনে সত্যি আমার খুব হাসি পাচ্ছে। আমাদের কত বয়স, এখন থেকেও বিয়ে নিয়ে ভাবছে। আচ্ছা, কি নাম শুনি? আমাদের প্রথম সন্তানটা যেন রাজকন্যা হয়, আর তার নাম হবে অনু। হায় আল্লাহ, আমি তো শুনেই পুরাই শকড। এই তো আমারও স্বপ্নের ড্রিম গার্লের নাম। আমি এবার ওর চিবুকে হাত দিয়ে আমার ঠোঁটের সামনে ওর মুখটা আনলাম। রুহি পোলায় লজ্জা রাঙা হয়ে গেছে। আমার দিকে তাকাতে না পর অন্যদিকে তাকিয়ে মুচকে হাসছে। এই, তাকা আমার দিকে। ও গানের ইশারায় না করলো। এই, তাকা না আমার দিকে। বললাম তো না। আচ্ছা, আমি গেলাম। সাথে সাথে রুহি আমার হাতটা ধরলো। এই তো তাকালাম, বলো। আমি এবার ওর দিকে তাকিয়ে মুচকে এসে ওর কপালে কপাল রাখলাম। তুই চোর একটা। এটাই বলে আমি ওর চোখের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে আছি। ও তো ভয়ে ভয়ে। আফরো, বিশ্বাস করো, আমি তোমার রুমে গিয়ে কিছু নিয়ে আসিনি। সেই ছোটবেলায় তোমায় না বলে একটা শুধু বরপুতুলের প্যান্টটা নিয়ে এসেছিলাম। এটা শুনে আমার যে কি হাসি পাচ্ছে তা বলে বোঝানো যাবে না। আমি আবারও কড়া লোকে ওর দিকে তাকালাম। ও, তার মানে তুই সত্যি চোর? রুহির চোখে এবার পানি এসে গেল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আচ্ছা, আমি তোমার পুতুলের জন্য একটা প্যান্ট এনে দিব নে। ওকে ফাইন, বাট আমার যে ড্রিম গার্ল নিয়ে ভাবা, তার নামটা তুই কেন কপি করছিস? ও হ্যালো, ভালোবাসি আমি তোমায় অনেক আগে থেকে। সো তুমি আমার ড্রিম গার্লের নাম চুরি করেছো। মানে কি আমায় চোর বলিস? তোরা হচ্ছে। রুহি এবার আমার কোলে চেপে আমার মাথায় চুল ধরেই, কি করবা শুনি? চুরি করে আবার বড় বড় কথা। তুই মহা বড় চোর, অনেক বড় চোর। রুহি অভিমান করে আমার চুলটার জোরে টেনে ধরে। ওই, আমি তোমার আর কি চুরি করেছি শুনি? আমি এবার আমার বুকের বাপাশে হাতটা রেখে হাসতে হাসতে বললাম, আমার মনটা চুরি করেছিস তুই? রুহি লজ্জায় রাঙা হয়ে গিয়ে অন্যদিকে মুখ করে হাসছে। আমি এবার ওকে জড়িয়ে ধরলাম। ও এখন আমার কোলে বসে আছে, আর ওর দুটো পা আমার কোমরের দুই সাইডে। আমি ওর চিবুকে মাথা রাখতে বুঝলাম রুহির হার্টবিট বাড়ছে। আমি মুখ তুলে ওর দিকে তাকাতেই দেখলাম ও আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমি এখন ওর দুটো গোলাপের পাপড়ির মতো ঠোঁটের দিকে
খেয়াল করতেই দেখলাম খুব কাঁপাকাঁপি করছে। বুঝেছি থামানো লাগবে। আমি এবার আস্তে আস্তে আমার ঠোঁট দুটো ও ঠোঁটগুলোর সাথে ক্লোজে নিয়ে যাচ্ছি। আর বেশি দূরে নেই, কয়েক মিনিটের দূর। হঠাৎ দেখি রুহি আমাদের দুজনের ঠোঁটের মাঝে হাত রেখে মাথা নেড়ে না ইশারা করলো, হয়তো ভয় পাচ্ছে। আমি ওর হাত ছড়িয়ে ওর হাত দুটো চেপে ধরলাম এবং ওর ঠোঁটের সাথে আমার ঠোঁটের স্পর্শ পাওয়া মাত্রই ও কেমন ভয় একটা ঢোক গেল। ওর শরীরের প্রতিটা লোম খুব দাঁড়িয়ে গেছে। কিছুক্ষণ ঠোঁট চেপে রাখলাম। ও কেমন যেন করে উঠছে বারবার। রুহি এবার ঠেলে সরিয়ে দিল আর আমার থেকে দূরে গিয়ে দাঁড়ালো। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম। আমি কি রুহির অবাধ্যে গিয়ে ওর সাথে এমন কিছু করে ফেললাম? রুহি আবারও পিছন থেকে হালকা মুচকে আসলো। বুঝলাম রুহি লজ্জা পেয়েছে। আমরা লেট না করে সাইকেল উঠে বসলাম। সারা রাস্তা কেউ কারোর সাথে কোনো রকম কথা বলিনি। আমারও খুব লজ্জা লাগছে, আবার হয়তো রুহিরও। আমরা বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। আমি রুহির বাসায় ঢুকে সাইকেল রেখে ওদের বাসায় ঢুকতেই ওর ভাই আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে বলল, ভাইয়া তোমার এত ঠোঁটটা লাল কেন? কেউ কি লিপস্টিক মাখিয়ে দিয়েছে নাকি? কথাটা শোনার সাথে সাথেই আমি হাত দিয়ে মুছে নিলাম। আরে না, তেমন কিছু না। রুহির দরজা গোড়া থেকে কথাটা শুনেই মিষ্টি হাসি দিয়ে রুমে ঢুকে গেল। এবার দেখো রাম্মু রুম থেকে বেরিয়ে এলো। এসে গেছো অভ্র তোমরা? জি, আর মাপ চাইছি আন্টি, আসলে একটু লেট হয়ে গেল। তার শাড়ি কোথায়? এরে কেস খেয়ে গেলাম। না না না, মানে আর মানে বলতে হবে না, বসো আমি চা বানিয়ে আনছি। আমি লজ্জায় মাথা নিচু করে নিলাম। জি না, আমি বাসায় চলে যাচ্ছি। না বাবা, চা খেয়ে যাও, বুঝেছো? আমি আন্টির কথা আর ফেলতে পারবো না, তাই মাথা নেড়ে বললাম আচ্ছা। আমি একটা চেয়ারে বসে আছি। লক্ষ্য করলাম রুহি ওর রুম থেকে লুকিয়ে লুকিয়ে আমায় দেখছে আর মুচকে হাসছে। আমি ওর দিকে তাকিয়ে মুচকে হাসছি। কোত্থেকে যেন রাম্মু আমার সামনে এসে বলল, রুহি জাগি পড়তে বস। জি জি জি। এটা দেখার পরে আমি আন্টির দিকে তাকালাম। আমার এমন লোক দেখে আন্টি হাসছে। কি ব্যাপার, আমি কিছুই বুঝতেছি না। আমি এই ঘটনার 100টা কারণ মাথায় ভাবতে ভাবতে বাসায় ফিরলাম। এখনও বুঝতে পারছি না এরকম ব্যাপারের কারণটা কি। রুমেতে এসে মোবাইলে PDF ফাইলগুলোতে কিছু নোট ছিল, সেগুলোই পড়ছি আর মুখস্থ করার ট্রাই করছি। প্রায় মুখস্থ করে ফেলেছি কিছু নোট। হঠাৎ শুনতে পেলাম রান্নাঘরের বাইরে রুহি এসেছে। ওরা কথাবার্তা বলছে। আমি সাথে সাথে বিছানা থেকে লাফিয়ে বাইরে বেরিয়ে আসতেই আমার আম্মু আমার দিকে তাকিয়ে রইল। কি হলো, বাইরে এলি কেন? কী জবাব দেবো কিছুই বুঝে উঠতে পারছি না। না না মানে রুমে তো অনেক মশা আর খুব গরম লাগছে, তাই বাইরে বেরিয়ে আসতে হলো। রুহি আমার এমন অবস্থা দেখে মিটি মিটি হেসে আবারও মুখ ফিরিয়ে নিল। আচ্ছা আম্মু, আমি গেলাম। আর আমি ইশারা করে রুহিকে দেখালাম রাতে কল করবি, ওকে? রুহি আমার দিকে তাকিয়ে রাগী লোক দিয়ে ইশারাই করলো যে না, পারবো না। আমি এর কোনো কথা না বলেই সোজা রুমে ঢুকতে যাব, তখনই আম্মু পিছন থেকে ডাক দিল। অভ্র চা করছি, খেয়ে রুমে যাস। আমি আর না করতে পারলাম না, কেন রুহি আছে এখন সামনে। ওকে দেখার একটা মুহূর্ত মিস করতে চাই না। আমি এবার শান্ত ছেলের মতো রান্নাঘরে ঢুকে চুপচাপ আম্মুর পাশে বসে আছি। আমি এবার একটু গম্ভীর হয়ে গেলাম। এই কী রে রুহি, তুই এখানে কেন? আমি আম্মুকে বুঝতে দেব না, তাই এমনটা বললাম। রুহি এবার চোখ রাঙিয়ে বলল, বেশ করেছি, তাতে তোমার কি? আম্মু রুহির এমন কথা শুনে মাথা নেড়ে হাসছে। আমি এবার চোখ রাঙালাম। তোর সাহস তো কম নয়, আমার মুখে মুখে কথা বলছিস? জি, বলার অধিকার আছে তাই। শালা আম্মু বুঝেই গেল রে। এটা শোনার পরে আমি আমতামতা করে বললাম, এই এই অধিকার মানে? এবার আম্মু আমার দিকে হেসে হেসে বলল, জি অধিকার। আন্টি, আমার অধিকার আছে তাই না? আমি জানি না কিছু, তোদের ঝামেলা তোরা মিটিয়ে নে। আম্মু ওকে যেতে বলো আমাদের বাসা থেকে। গেলাম আন্টি। আমার এমন বলার কারণ যাতে আম্মু বুঝতে না পারে, কিন্তু রোহিত সত্যি সত্যি চলে যাচ্ছে। এই রে, রাগ করেছে। এই শোন, চা খেয়ে যাস। রুহি চা খেয়ে যাবি, এখানে আয়। আমার কথা গ্রাহ্য না করেই আম্মুর কথা শুনে রান্নাঘরে ঢুকে পড়ল। রুহি রাগী লোক দিচ্ছে আমার দিকে তাকিয়ে। আমি মাথা নিচু করে বসে আছি। আমাদের দুজনকে চা দিল। আমি গরম চা খেতে পারি না তেমন। আমি এবার রুহির দেখে আর চোখে তাকাচ্ছি আর চাটাই ফু দিয়ে ঠান্ডা করছি। নিজে আনমনে গরম চাটা কখন যে নিজের জিভের মাঝে চলে গেছে তা বুঝতেই পারিনি। আমি সহ্য করতে না পেরে চিৎকার করলাম,
জ্বলে গেল রে। সাথে সাথে আম্মু আমার মাথায় হাত দেওয়ার আগেই রুহি দৌড়ে এসে আমার মাথায় হাত দিল। এই কি হলো তোমার? সাথে সাথে সামনের পানির জগটা দিল। এই পানি খাও। বুঝেছি, গরম চা জিভে লেগেছে। উফ, দেখে খাবে তো। বাইরে আমি আবার আম্মুর দিকে তাকাচ্ছি। আমার আম্মু আমাদের দুজনকে দেখে অবাক, কারণ আমি রুহিকে একদম সহ্য করতে পারি না। রুহি এবার আম্মুর দিকে তাকাতে লজ্জা পেয়ে আমার থেকে দূরে সরে গেল। আমরা আর একে অপরের দিকে না তাকিয়ে তাড়াতাড়ি চা শেষ করে উঠে রুমে যাব, তখনই অব্র রুহিকে বাসায় দিয়ে আয়। আমি না করলাম না। রুহিকে আজকের মতো আরেকবার দেখার সুযোগটা। জি আম্মু, আমি যাচ্ছি। এই রুহি চল। আম্মু আবার আমার দিকে তাকিয়ে হাসছে। আমি জীবনে রুহিকে বাসায় দিয়ে আসতে যাইনি, তাতে যত রাতই হোক না সেই আম্মু কিংবা আব্বু পৌঁছে দিয়ে আসতো। রুহি এবার আমাদের বাসা থেকে বেরিয়ে এলো। বাসার কাছাকাছি আমরা একটু দূরে হাঁটছি। বাসা থেকে একটু দূরে যেতেই দুদিকে দুটো রাস্তা, একদিকে ওদের বাসায় যাওয়া, আরেকদিকে খেতে যাওয়া। এই রাতে কেউ যায় না ওইদিকে। আমি এবার দৌড়ের মুখটা চেপে ধরে মুঠো করে ধরলাম। সাথে সাথে রুহি রেগে আমার হাত ছাড়িয়ে নিল। আমি আবার ওর হাত ধরলাম। এবার দেখি কিছু বলল না। আমি এবার ওর ঘাড়ে হাত রেখে পথ চলছি আর ওকে ক্ষেতের ওই রাস্তার দিকে নিয়ে যাচ্ছি। ও কিছুটা ভয় পেয়েই, হয় আমি বাসায় যাব, ক্ষেতের দিকে নিয়ে যাচ্ছ কেন? তোকে আরো ভালো করে দেখবো। বাসায় আন্টির কাছে অমনভাবে কথা বলছিলে কেন? আরে আম্মু যাতে না বুঝতে পারে আমাদের ব্যাপারটা। বুঝতে পারুক না, সে তো একদিন জানতেই হবে। পাগল নাকি? পাগল না, আমি তোমায় বিয়ে করব। এই তুই কি পাগল নাকি? বিয়ে করলে তোকে খাওয়াবে কি? আমি তো এখনো বেকার। কেন? তুমি যা খাবে তাই? পাগল একটা। রুহি এখন ওসব ভাবিস না। আমি আগে নিজের ক্যারিয়ার ঠিক করব, তারপর নিশ্চয়ই তোকে বিয়ে করব। রুহি আমার দুটো হাত আরো জোরে চেপে ধরেই, স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভেঙো না কিন্তু। জি, মনটাও তোকে দিয়েছি, কখনো ভাঙ্গিস না। খেয়াল রাখিস এই ছেলের মনটারে। রুহি এবার আমার বাম কাঁধে মাথা রেখে একটা হাত আমার হাতে গলিয়ে, আচ্ছা, তোমার ক্যারিয়ার কখন ঠিক হবে? স্টাডি শেষ করি, তারপর ট্রাই করলে যে কোনো একটা পেয়ে যাব। জি, আমি দোয়া করব যাতে তুমি তাড়াতাড়ি একটা জব পাও আর আমাদের বিয়েটা হয়। আমি আশ্বাস দিচ্ছি তোমায়, আজ এই তুমি নামের বেকার ছেলেটার পাশে যেভাবে আমি মাথা রেখে বেঁচে আছি, সেইভাবেই তোমার ক্যারিয়ার গড়ার আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। তোমার সাকসেস আমি চাই। আমি রুহির দিকে তাকিয়ে ওর গায়ে হাত রাখলাম আর বললাম, তুই পাশে থাকলে পাগলি আমি সব কিছু পারবো। শুধু আমার পাশে থেকে আমার একটু আশ্বাস দিস। রুহি আমার হাতটায় কিস দিয়ে বলল, কথা দিলাম। পৃথিবীর প্রতিটা কাপড়ের ছেলেটা যদি এরকম একটা সাপোর্টার থাকতো, তাহলে কখনো দুজনের ভালোবাসা হেরে যেত না। বিয়ের আগ মুহূর্তে আমি রুহির সামনে দাঁড়িয়ে কপালে একটা কিস করলাম। অনেক ভালোবাসি, আর বেশিও যাব। রুহি এবার আমার দিকে তাকিয়ে বলল, আমিও অনেক অনেক ভালোবাসি তোমায়। এটা বলে আমার কপালে কিস দিতে চাইছে, বাট পারছে না। আমি একটু লম্বা, আরও একটু খাটো, মানে আমার কাঁধে আসে, পা উঁচু করে পারছে না, তাই আরও ট্রাই করছে। আমি হেসে হেসেই আমার পা দুটো উঁচু করে আসি। রুহি এবার অভিমান করে বলল, অফ্র, কি হচ্ছে এটা? এই কি হচ্ছে এটা? আমার ভালো লাগছে না কিন্তু, এমন করবা না প্লিজ। মেয়েটার অভিমানে মুখটা দেখে আরও বেশি ভালো লাগছে। আমি এবার ওকে কোলে তুলে নিলাম আর ওর দিকে তাকিয়ে বললাম, এবার ভালো লাগছে তো? অনেক। এটা বলে আমার কপালে অনেকগুলো কিস দিল। আমি ওর বুকের মাঝে একটা কিস দিয়ে ওর দিকে তাকিয়ে আছি। এই জায়গাটা আমার। জি, আগেও তোমার ছিলাম, আজও তোমার, মরার আগে পর্যন্ত তোমারই থাকবো। এখনো রুহি আমার কোলেতেই আছে। আমি ওর দিকে তাকিয়ে আছি। আমি তোমায় দেখতে চাই আমার চোখ দিয়ে। আমি তোমায় খুব মিস করব। তুমি যখন আমার পাশে থাকবে আমি যত্ন করব আমার থেকেও বেশি। আমি তোমাকে ভালোবাসি এই মন থেকে। আমি তোমায় চাই আমার শ্বাস প্রশ্বাসের মতো। আমি তোমায় আপন করে পেতে চাই আমার জীবনে। আমি এবার ওর দিকে তাকিয়ে আবারও বললাম, ভালোবাসি রে তোকে খুব। আমি তোকে এতটাই চাই যে আমার বুকের বাঁ পাশে চলা প্রতিটা হার্টবিটের শব্দ শুনতে চাই আর তোকে ফিল করাতে চাই কতটা পাগল তোর জন্য। এই পাগলটা লজ্জা পেয়ে গেছে মেয়েটা, বোঝাই যাচ্ছে। আমি এবার ওকে নিচে নামাতেই ও আমায় জড়িয়ে ধরলো।
আর আমার প্রতিটা হার্টবিটের ধুকপুক শব্দটা শুনতে থাকলো। বেশিক্ষণ না থেকে এবার ওকে বাসায় পাঠিয়ে দিলাম। ও চাইছিল না বাসায় যেতে, তবু আমি জোর করে ওকে বাসায় দিয়ে এলাম। আমি এবার আমাদের বাসায় এসে রুমে আবারও পড়ছি। ডিনার করার টাইমে আম্মু আমায় ডাকছে। আমি গিয়ে দেখলাম আব্বু আসেনি, এখনও চায়ের দোকানে। আম্মু আমাকে খেতে দিল, আমি খাচ্ছি। এখন আর আম্মু আমার সামনে বসে আছে। এবার আম্মু বলল, আচ্ছা রুহিকে কি তুই ভালোবাসিস? এটা শোনা মাত্র আমার গলায় খাবার আটকে গেল আর আমি কাশতে লাগলাম। আম্মু পানির গ্লাস ঢেকে দিল। আমি পানিকে শান্ত হবার পর আম্মু বলল, এইদিকে তাকা। জি বলো। তুই কি রুহিকে ভালোবাসিস? পাগল নাকি? আমি একে ভালোবাসতে যাব কেন? ওকে দেখলে আমার রাগ উঠে যায়। তাই নাকি? তা তোদের সাথে পরে ওই জান্নাত নাকি রুহির আম্মুকে ফোন করে দিয়ে বলেছে? বাইরে সাথে সাথে আমার হুশ উড়ে গেল। মানে? জি যা বলছে সেটাই। ভুল বলেছে। হ্যাঁ সেটা তো বোঝা যাচ্ছে তোদের দেখে। আম্মু দেখো, উল্টা পাল্টা মিনিং নিবা না কিন্তু। আমি কখন বললাম আমরা অন্য কিছু ভাবছি? আমি তো জাস্ট জিজ্ঞাসা করছি। আমি আবার রাত পেটে খেয়ে উঠতে যাব, ঠিক তখনই আম্মু বলল, সত্যি যদি না হতো তাহলে আধ পেটা খেয়ে ভয়ে উঠতিস না। এই তো মেরে আম্মু ফ্যাসাতে ফেললো প্রচুর। আমি এবার আম্মুর দিকে তাকিয়ে রাগি লোক নিলাম। এত খাওয়া যায় নাকি? এক গাদা করে খাবার দেবে? এটা বলে আমি হাত দিয়ে কোনো রকমের রুমে চলে এলাম। আসার আগে আম্মু আবারও বলল, দেখ অভ্র, আমি অন্য কিছু ভাবিনি। আমি রুমে এসে দেখি রুহি বারে বারে কল দিচ্ছে। আমি সাথে সাথে দরজায় খিল দিয়ে ফোনটা রিসিভ করলাম। বলো। এবার রুহি তো খুশিতে, আম্মু আব্বুর না আমাদের কেসটা মনে হচ্ছে জেনে গেছে। কি? জি, আমরা যখন ক্ষেতের দিকে গিয়েছিলাম আব্বু তখন ক্ষেতে পানি দিয়ে বাসায় ফিরছিল। আমায় বাসা আসার পরই আম্মু জিজ্ঞাসা করে, তোরা ওই ক্ষেতের রাস্তায় কেন গিয়েছিলি? হ্যাঁ হ্যাঁ, তারপর তুই কি বললি? আমি ভয়ে কেঁদে ফেলেছি। কেঁদে ফেলেছিস মানে? এরে জানিয়ে দিলি তো। আমি আব্বুকে একটু বেশিই ভয় পাই। ও হ্যাঁ তাই তো। আর এদিকে যে আমাকে কেস খেয়ে দিলি তার বেলা। আমি কি করে জানবো? তোমায় যদি কেউ জিজ্ঞাসা করতো তুমি কান্না করতে না? তুমি তো অন্তত ভয় পেয়ে, আর আমি তাই পেয়েছি। ভালো কথা। তোর জন্য দেখি কাল থেকে বাসা থেকে বাইরেই বেরোতে পারবো না। ওই আমার জন্য মানে? আমি কি বলেছিলাম ওই ক্ষেতের রাস্তার দিকে নিয়ে যেতে? ওরে ফাজিল মেয়ে, শব্দ আমার উপর এখন, তাই না? এই দেখো, রাগ দেখাবে না, মেরে ফেলবো। আয় না আয়, মনে রাখিস তোর থেকে আমি বড়। ও হ্যালো, বড় তো কি হয়েছে? এই মেয়ে তো বেশ। শালা রিলেশনের আগে তো আমার সাথে কথাই বলতে ভয় পেত, বাট এখন আমার উপরে কথা। জি বড় মানে ভালোভাবে কথা বলবি। আর আগে তো আমার সাথে ভালো করে কথা বলতিস, কত ভালো লাগতো। আর এখন? আগে তো তোমায় ভয় পেতাম, আর এখন তো তুমি আমার নিজের অনেক কাছের মানুষ, তাই তোমার উপরে বেশি অধিকারটা খাটানো আমার উচিত। তবেই তো আমি বিয়ের পর একজন দায়িত্বশীল তোমার আম্মুর বৌমা হব, আর সাথে এই ঘাটটারা তার ছেলেটাকে সোজা করব। এই তুই আমায় ঘাটতেরা বললি কেন? বেশ করেছি, 100 বার বলবো, 1000 বার বলবো। এই দেখ, ভালো হচ্ছে না কিন্তু। ভালো না খারাপ সেটা আমায় বুঝতে দাও বাসকঞ্চি। এই কি রে, আমায় এভাবে অপমান? ওকে আমি রাখলাম, বাই। এটাই বলে আমি ফোনটা কেটে দিলাম। আমায় এভাবে অপমান করা হচ্ছে, আমি ফোন তুলবই না। আজ থেকে সব শেষ। যা হয়েছে ভাববো একটা স্বপ্ন ছিল। রুহি আবারও দেখি বারবার কল দিয়ে যাচ্ছে। আমি মোবাইলের স্ক্রিনে তাকিয়ে ওর কল ইগনোর করছি। যখন কল করা থামিয়ে দিল তখন মন খারাপ হতে শুরু করলো। কেন যে উল্টোপাল্টা মাথায় চিন্তা ভাবনা আনতে গেলাম। মেয়েটার সাথে ভালোভাবে বেশি কথা হলো না। আমি এবার কলেজ থেকে রুহিকে কল দিতে যাব, ঠিক তখনই দেখি কল নট সেন্ড দেখাচ্ছে, মানে আমাকে ফোন করছে। আমার সামনে বেশি এলো জান্নাতের নাম্বার। আমি প্রথমে ইগনোর করলাম, আবারও দেখি কল দিচ্ছে। আমি এবার ফোনটা রিসিভ করলাম, যদি ইমার্জেন্সি কল হয় তাই। হ্যালো। আমি জান্নাত বলছি। জি বলো। ব্যস্ত প্রেম করছো? কই প্রেম করছি, ওসব কিছু না। হ্যাঁ, তোদের মতো গ্রামের ছেলেরা এটাই বলে। তোদের যতই মাথায় তোলা হোক না কেন, তোরা সারা জীবন তোদের গোয়ালেই থাকা গরুর মতোই থেকে যাবি। ও আচ্ছা,
আর কিছু? সাথে সাথে খুব কান্না করতে করতে বলল, অভ্র, আমি আর পারছি না। কেন আমার কষ্ট দিচ্ছ? কেন পারছো না শুনি? তোমায় যে ভালোবাসি। যদি ভালোবাসতে তাহলে আমায় একটা বিপদের মধ্যে ফেলে দিতে না, জান্নাতের আম্মুকে সবটা জানিয়ে। আমি তখন সবটা মানসিক ভুলের কারণে বলেছি। তোমায় শুধু আমি পেতে চেয়ে নিজের মতো করে, আর কিচ্ছু না। আমি তোমার জন্য সব করতে রাজি আছি। তুমি বলেছিলে না আমি গ্রামের বউ হওয়ার যোগ্য না? আমি সব করব। পুকুরে গিয়ে থালাবাটি মাজবো, কাপড় ধোবো, গোয়ালের কবর তুলবো, খেতেও যাব তোমার জন্য খাবার নিয়ে। আমি কিছুক্ষণ চুপ থেকে একটা দীর্ঘ শ্বাস নিলাম। পসিবল না এটা। কেন পসিবল না? তুমি আমায় ভালোবাসতে না বলো? আমি চুপ করে আছি। কি হলো বলো না। আমি এবারও চুপ। কি হলো অভ্র, বলো না প্লিজ। আমি কি বলবো ভাষা হারিয়ে ফেলেছি। জানি না, এখন রাখো। জান্নাত আবারও রিকোয়েস্ট করে বলল, প্লিজ অভ্র, আমি পারবো না তোমায় ছেড়ে থাকতে। আচ্ছা তুমি কি পারবে? তোমার ওই ফুলের মতো বোনটা আমায় আজ এত বছর ধরে ভালোবাসে, তাকে আমার বুক থেকে কেড়ে নিতে? জান্নাত এবার চোখের পানি মুছে বলল, আমি যে তোমায় ছাড়তে পারছি না। আমি কি করব এখন? আমার জান্নাতের কথা শুনে চোখে পানি এসে গেল। কিন্তু আমি চাই না রুহিকে ছাড়া অন্য কাউকে। জানি না তুমি কি করবে, তবে আমায় যদি ভালোবাসো, তোমার বোনের সুখের জন্য আমায় ভুলে যাও। এটা শোনার সাথে সাথে জান্নাত আরও কান্না করতে করতে বলল, কিভাবে ভুলবো তোমায়? তোমায় যে আমি ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে ভোলা অসম্ভব। আর আমি তোমায় ভুলতে চাই না। ওকে, তোমার ইচ্ছা। আরও জান্নাত ভেঙে পড়ল আমার এরকম কথা শুনে। আমি এভাবে জান্নাতের সাথে ব্যবহার করতে চাইনি, তবু আমায় করতে হচ্ছে। কারণ জান্নাতকে দূরে সরাতে হলে আমায় এরকম কিছু কথা বলতেই হবে। জান্নাত ঠোঁট কাঁপাতে কাঁপাতে বলল, এত ভাব, এত অ্যাটিটিউড চাঁদেরও থাকে না। আমার নেই। অভ্র, তোমায় পেতে আমি সব করতে পারি, এমনকি কারোর খুনও। আমি ভয় পেয়ে গেলাম সাথে সাথে। এই তুমি কার খুন করবে? কোনো কথা না বলে কেঁদেই চলেছে। কি হলো বলো? নিনি জের। আমার তো শুনে হাত পা কাঁপছে। এই জান্নাত, তুমি এসব করবে না প্লিজ। কি হলো, কথা বলো না কেন? এই জান্নাত কি হলো, কথা বলো। এই কথা বলছো না কেন? আমি এবার খুব কান্না করতে থাকলাম। এই কথা বলছো না কেন? প্লিজ একবার কথা বলো না। হঠাৎ শুনতে পেলাম কে যেন কোত্থেকে পড়ে গেল। আমি অসময়ে একটা শব্দ শোনার পরই আমার দু চোখ ভিজে গেল। মাথাটা আমার প্রচুর যন্ত্রণা করতে লাগলো। দু চোখে অশ্রু। নিজেকে প্রচণ্ড দোষী মনে হচ্ছে এখন। আমি আস্তে আস্তে শব্দ করে কান্না করতে লাগলাম। হঠাৎ শুনতে পেলাম ফোনের ওপাশ থেকে কে যেন আবারও বলছে, হ্যালো হ্যালো। আমি সাথে সাথে এবার ফোনটা কানে তুলে রেগে বললাম, এই ভেবেছোটা কি? কোথায় গিয়েছিলে? আর এটা কিসের শব্দ ছিল? পরীক্ষা করছিলাম কি পরীক্ষা? আমাকে তুমি ভালোবাসো কিনা। দেখো জান্নাত, এসব মজা আমি একদমই পছন্দ করি না। আর যদি তোমার কিছু হয়ে যেত তাহলে কি হতো বলো তো? অভ্র, কুল কুল। আমি শুধুমাত্র বইটা টেবিল থেকে ফেলেছিলাম। তুমি যে এতটা সিরিয়াস হবে বুঝতে পারিনি। জান্নাত, এটা কিন্তু ঠিক করলে না তুমি। তুমি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম। জি জানি, আমাকে হারানোর ভয় যতটাই তোমার ঠিক, তার থেকেও অনেক বেশি তোমায় হারাতে ভয় পাচ্ছি। ও জান্নাত, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমায় ভালোবাসি না, আমি রুহিকে এখন লাভ করি। আমি জানি তুমি এখনো আমায় লাভ করো, আর তুমি এসব করছো রুহির চাপে পড়ে। আর ও তো এখন আমাদের থেকে ছোট, ওকে বুঝিয়ে বললে সব ঠিক হয়ে যাবে। না, বোঝানো লাগবে না। আমি রুহিকে ভালোবাসি, আর আমি ওকেই চাই। সাথে সাথে জান্নাতের পাশে থেকে কিছু একটা জিনিস রাগে ছুঁড়ে ফেলে দিল। এই, তাহলে তুমি আমার এত ক্লোজে এসেছিলে কেন? কেন এই আগের জান্নাত থেকে বদলালে? কেন নতুন করে আমায় স্বপ্ন দেখালে তোমায় নিয়ে বাঁচার জন্য? কেন কেন কেন? আমি কি করলে তোমার ভালোবাসা পাবো? জান্নাত, আমি এ বিষয়ে আর কিছুই বলতে চাই না, তুমি রাখতে পারো। আমি তো পুরাতন, আমি তো ইউজলেস। আমি তো সেই অহংকারী মেয়েটা যে তোমায় অনেক অপমান করতো। দেখো না তোমার জন্য আজ আমি নিজেকে কতটা বদলে ফেলেছি। তুমি চাইলে আমি তোমার জীবনে সরে যাব ঠিকই, কিন্তু
তোমায় নিয়ে ভাবা প্রতিটা স্বপ্ন সারা জীবন আমার এই জীবনটাকে শেষ করে দেবে। নতুন করে জীবন শুরু করো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। অভ্র, তুমি যে বলো না, তোমার মতো হয়তো অনেকেই পেয়ে যাব, কিন্তু তোমায় পাবো না। তোমায় নিয়ে যে স্বপ্নগুলো সাজিয়েছি সেগুলো অন্য কারোর সাথে কখনোই সাজাতে পারবো না। হয়তো সেও আমায় রানী করে রাখতে চাইবে, কিন্তু তোমার মতো ভালোবেসে কেউ রাখতে পারবে না। হয়তো আমি তার বউ কিংবা গফ হব ঠিকই, আর সেও আমার বফ হবে, বর হবে ঠিকই, তবে বিশ্বাস করো তোমার জায়গাটা কখনো কাউকে দিতে পারবো না। তোমায় নিয়ে সুখের স্বপ্নগুলো বারে বারে আমার মনে উকি মেরে আমায় সেই তোমাকে মনিয়ে করে দেবে। তোমাকে যে অন্যের কোলে দেখতে খুব কষ্ট লাগে। তোমায় নিজের করে আমার কোলে মাথা রেখে তোমায় অসম্ভব ভালোবাসবো। জানাতে এসব কিছুই পসিবল না। আমি চাই না আমার জন্য আরেকটা মেয়ে কষ্ট পাক। আচ্ছা, আমিও চাই না আমার জন্য কোনো মেয়ের কাছে তুমি দোষী হও। ভালো থেকো অনেক। শেষে এটাই বলবো, খুব ভালোবাসি তোমায় অভ্র। হয়তো প্রকাশ করো নিজের করে পেলাম না, তবে সারা জীবন এই জান্নাত শুধু তোমার জন্যই থাকবে। আচ্ছা, এখন রাখো আর ঘুমিয়ে পড়ো। বেশি রাত জেগো না, শরীর খারাপ হতে পারে। সাথে সাথে জান্নাত আবার ফুপিয়ে ফুপিয়ে বলল, এত বেশি কারোর কেয়ার আর ভালোবাসা দেখিও না প্লিজ, যে কেউ তোমাকে ভালোবাসতে বাধ্য হবে। প্লিজ অভ্র, আমার ওপর আর বেশি কেয়ার ভালোবাসা দেখায়ও না, আর পারলে আমার সামনেও এসো না। আচ্ছা। সাথে সাথে জান্নাত ফোনটা কেটে দিল। আমি পাশে ফোনটা রেখে শুয়ে আছি। ঘুম আসছে না জান্নাতের এরকম কথাগুলো শুনে। জান্নাতকে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেললাম, যা আমার উচিত ছিল না। কিন্তু কি করার আছে, আমাকে তো যে কোনো একজনকে বেছে নিতেই হবে। কখন যে ঘুমিয়ে পড়েছি তা বুঝতেই পারিনি। সকালে ঘুম ভাঙার পর চোখ খুলতেই বেশি এলো জান্নাতের মুখটা। আমি একটা ঢোক গিলে আবারও চোখ খুলে বন্ধ করে আল্লাহকে ডাকতে লাগলাম, হে আল্লাহ, মেয়েটার খেয়াল রেখো, মেয়েটা কিছু খারাপ না করে ফেলে। আমি এবার বিছানা ছেড়ে শার্টটা পরে বাইরে বেরিয়ে এলাম। বেশ বেলা হয়ে গেছে, কারণ অনেক লেটে ঘুমিয়েছি। বারান্দায় এসে ব্রাশ আর মাজন নিয়ে দাঁত ব্রাশ করতে লাগলাম, আর বাসার পেছনে গিয়ে বসলাম। মাথা নিচু করে বসে আছি আর শুধু জান্নাতের কথা চিন্তা করছি। ওর জন্য আমার মনে তেমন ফিলিংস নেই, তবে কেন জানি না ওকে নিয়ে ভাবছি। হঠাৎ রুহি আমাদের বাসার পেছনে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, ওই কি হয়েছে? কি করো? দেখছিস না কি করছি? এমনভাবে কথা বলছো কেন? রুহি, এখন যা তুই, আমার মুডটা ঠিক নেই। আমার এমন কথা শুনে সাথে সাথেই ও মুখটা কেমন শুকিয়ে গেল আর আমার দিকে তাকিয়ে বলল, কাল রাতে বুঝি খুব বেশি রাগ দেখিয়ে ফেলেছি তোমায়? না তেমন কিছু না, তুই এখন যা। না, যাব না। কি হয়েছে বলো? আমি জানি খুব কাল রাগ দেখিয়ে ফেলেছি। বলছি তো না। রুহি আমার আরো ক্লোজে এসে সামনে দাঁড়িয়ে, তো কি হয়েছে আমায় বলো না। কিছু না, তুই যা তো। সাথে সাথে রুহির চোখের কোণে পানি এসে গেছে। আমি নোটিশ করলাম মেয়েটার চোখ ভেজা লাগলেও ওর নাক গাল আরো লাল হয়ে যায়, আর খুব খারাপ লাগে দেখতে ওকে। এই কাঁদছিস কেন? তুমি আমার উপর এখনো রেগে আছো তাই না? আরে বাবা না, তাহলে আমায় যেতে বলছো কেন? এমনি। না, কারণ বলো। উফ আল্লাহ, এই মেয়েকে তো যাই হোক একটা উত্তর দেওয়াই লাগবে। আর সত্যিটা জানালে রুহি খুব ভেঙে পড়বে, তাই আমি কথা করিয়ে নিলাম। জি, আমি কালকের জন্য খুব রাগ করেছি। ওই দেখো, আমি কোনোদিন আর তোমায় রাগ দেখাবো না, আর রাগও করবো না। এই কান ধরছি। পাক্কা? জি। প্রমিস? জি, প্রমিস। আমি এবার উঠে ওর চোখের পানি মুছে দিলাম, আর ও আমার দিকে একভাবে তাকিয়ে আছে আর অভিমানী ভয়েস নিয়ে বলল, তুমি অনেক পচা, আমায় ভালোবাসো না তুমি। তোকে এতটাই ভালোবাসি যে এই যে আমার হাতে ব্রাশটা দেখছিস, এটা দিয়ে তোকেও দাঁত মাজাতে পারি। রুহি আমায় একটা চিমটি দিয়ে বলল, ছি, ব্যর্থ। সেদিন তো খুব বলেছিলি অভ্র, তোমার জন্য আমি সব করতে পারি, তাহলে আজ? এবার দেখি রুহি আমার সামনে কোমরে হাত দিয়ে বলল, এটাও করা লাগবে নাকি? ইয়েস। রুহি এবার বুকের ওড়নাটা সরিয়ে কোমরে বেঁধে আমার দিকে তাকিয়ে বলছে, কই দাও, আমিও পারবো না। আমি ওর বুক থেকে ওড়না সরানো দেখে আমি ওর কাছে গেলাম আর ওর কোমর থেকে ওড়না খুলে
ওর বুক ঢেকে দিলাম। রুহি, কখনো নিজের বুক থেকে অন্য সরাস না। আমার দিকেও আশ্চর্য তোকে তাকালো। তোমার সামনে না শোনানোর কি আছে? তুমি আমার ফিউচার হাজব্যান্ড, আর এখন তুমি ভালোবাসো, তোমার সামনে আমার সবটাই প্রায়োরিটি পাই। রুহি, তুই যদি আমার বাস্তব তালে মিলে সেরকম বয়ফ্রেন্ড কিংবা হবু বর ভাবিস, তাহলে সেটা ভুল করবি। রুহি ওর মাথা চুলকে কিছু না বুঝেই, জি, এমন করে চললে তো বাসর রাতেও আমায় বুকে ওন্না ঢাকা নিয়ে বসে থাকতে হবে সারা রাত। না হবে তুমি অনুর আব্বু, আর না হব আমি অনুর আম্মু। আমি সাথে সাথে লজ্জা পেয়ে গেলাম আর মুখ লুকালাম। আচ্ছা যাই হোক, তুই এখন যা। রুহি আবার আমার সামনে এসে আমার হাত ধরে টেনে বলল, ওই, এত লজ্জা পাওয়ার কি আছে? সেদিন তো খুব আমায় ধরে লিপকিস করলে, তখন তো তোমায় এমন লজ্জা ছিল না। আমার না হয় ছিল না, কিন্তু তোর? আমি তো চাইছিলাম না করতে, কিন্তু তুমি বাধ্য করলে যে। আমি এবার রুহির কানের কাছে আমার মুখ নিয়ে গেলাম। এই শোন, তুইও মধু খেয়েছিস আর আমিও, সো সমান দোষী দুজনেই। না হ্যাঁ। না জি। না বলছি তো। আরে হ্যাঁ হ্যাঁ। বেশি বকো না তো। দুজনে এবার ঝগড়া করার মতো লেগে গেলাম। সে আগে যেভাবে ঝগড়া করতাম, আমাদের ঝগড়া শুনে আম্মু দৌড়ে এসে আমাদের চোখ দেখিয়ে, এটা হচ্ছে কি গ্রামের সব লোককে মাথায় করবি নাকি যা চিৎকার করছিস? আম্মু তুমি মেয়েকে যেতে বলো আমার সামন থেকে। কেন? তুমি যেতে বলো প্লিজ আম্মু। কি হয়েছে কি? আন্টি, ও আমায় কাল রাতে এরে, আম্মু সামনে সব বলে দেবে রে। প্রচুর ওর পেট হালকা। সাথে সাথে আমি পুরো কথাটা না বলতে দিই, জি 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 আম্মু, আমি যাচ্ছি। এ রুহি, কি হয়েছে রে, খুলে বল। রুহি এবার বুঝতে পেরেই, না, কি 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 কিছু না আন্টি, তুমি যাও। আম্মু আমার আর রুহির দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, তোদের জীবনও ঝামেলা, কার বন্ধু হবে না দেখে বিয়ের পরও তোরা এভাবে কাটারি কাস্তের মতো লড়বি। এই বলে আম্মু চলে গেল। আর রুহি চুলটা ঠিক করে ভাব দেখিয়ে বলল, আইসে আমি মুখে পানি নিয়ে রান্না করে ঢুকলাম। আম্মু দেখলাম সবজি কাটছে, আর রুহি পাশে বসে বসে গালে হাত দিয়ে গল্প করছে। আমি চায়ের কাপটা হাতে নিলাম। আম্মু, আমি আজ ম্যাচে চলে যাচ্ছি। কেন, 2 দিন থেকে যাস? না আম্মু, এই কদিন বারবার এসেছি, আর থাকলেও হবে না। আচ্ছা, তুই যখন চাইছিস না থাকতে তাহলে যা। আচ্ছা আম্মু। আর আম্মু, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি, তুমি ততক্ষণ আমার ব্যাগটা একটু গুছিয়ে দিও। অবরে বাবা, তুই একটু গুছিয়ে নে না। দেখ, আমি রান্না করব নাকি মাঠে যাব নাকি তোর ব্যাগ গোছাবো। ওকে আম্মু, আমি করে নিচ্ছি তাহলে। রুহি মাঝে নাক গলিয়ে বলল, আন্টি বলি কি, আমি তো ফ্রি আছি, তাহলে আমি গুছিয়ে দেই। তুই গোছাবি? আচ্ছা, যা গুছিয়ে দে। আচ্ছা আন্টি। এটা বলে আমার রুমে গেল। আমি একটু বাসার চারপাশটা ঘুরে বাসায় এসে রুমে ঢুকলাম। দেখি এখনও রুহির ব্যাগ গোছানো হয়নি। আমার রুমে কোথায় কি আছে সব উল্টে পাল্টে দেখছে, যেটা আমি একদমই পছন্দ করি না। এই, তুই আমার রুমের সব উল্টে পাল্টে দেখছিস কেন? মনে রেখো, আমারও অধিকার আছে। কিসের অধিকার? আমি যে এই বাসার হবু বউ, তার অধিকার। ওকে? ভালো, আমি আর ঝগড়া করলাম না, কারণ ওর সাথে ঝগড়া করে পেরে ওঠা আমার কখনোই সম্ভব হয়নি। মানে আগে হতো, যখন আমি ওর বয়ফ্রেন্ড ছিলাম না। রুহি আস্তে আস্তে ব্যাগটা গুছিয়ে বিছানার উপরে চাপিয়ে আমার সামনে এলো, আর আমার দিকে তাকিয়ে আমার গালে হাত রেখেই, অফ্র, তুমি চলে যাবে আজ? যেতে তো হবেই। রুহি এবার আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, তাহলে আমার কি হবে? আমি কিভাবে থাকবো? তুই পাগল নাকি? আমি কি সারা জীবনের জন্য যাচ্ছি নাকি? সেটাও ঠিক, কিন্তু অফ্র, আমার মাথায় হাত রেখে কথা দাও, কোনো মেয়ের সাথে কথা বলবে না। আমি মেয়েটার পাগলামো দেখে হাসছি। আচ্ছা, কথা দিলাম, এবার আমার দিকে তাকিয়ে আঙ্গুল তুলে শেটনির মতো। মনে থাকে যেন। আচ্ছা থাকবে, এখন তো স্যার আম্মু তো রুমে আসতে পারে। না, আসবে না, আন্টি এখন রান্না করছে। আর তুই কি করছিস শুনি? ওই যে আমার বরটাকে আদর করছি। এভাবে আবার কেউ আদর করে নাকি? ওয়েট। এটা বলে আমার কপালে লাফিয়ে একটা কিস দিয়ে আবারও বুকে এসে মাথা রাখলো। এটাও আদর? তবে যেটা বাসরাতে হয়।
সাথে সাথে রুহি আমার বুকে মাথা গুঁজে আমার বুকে একটা থাপ্পড় মেরে বলল, লজ্জা করে না এইসব বলতে? লজ্জা কিসের? আমি না ছোট এখন। ছোট না আরো কিছু? তাহলে আমার সাথে প্রেম করছিস? ও, তার মানে অন্য কেউ তোমার সাথে করতো, তাই না? আরে বাবা, আমি কোথায় বললাম এটা? না বলনি, তবে আমি তো তোমার মনের ভাষা শুনতে পাই। তাহলে বুকের বাবাসে কয়েকবার মাথা রেখে শোন কি বলছে। জি, বলতে আইছে অভ্র আরেকটা প্রেম করে। হায় আল্লাহ, কি মিথ্যাবাদী! তাহলে কি বলতে চাইছে শুনি? বলবো? বলো। বলতে চাইছে রুহি আরো কাছে আয়, একটু ফিল্মি স্টাইল আদর করি। বাইরের রুহি লজ্জা পেয়ে আমায় ছেড়ে দেয়ালের কাছে গিয়ে দাঁড়ালো। শখ কত! আমি এবার আস্তে আস্তে এগিয়ে ওর দুটো হাত দেয়ালের সাথে রেখে ঘাড়ের বাবাসে চুল সরিয়ে একটা কিস করলাম। সাথে সাথে রুহি চোখ বন্ধ করে কাঁপতে কাঁপতে বলল, অভ্র বাবু প্লিজ না, ভয় লাগছে অনেক। কিছুই হবে না। রুহি আবার আমায় ঠেলে দিয়ে বিছানায় উপরে শুয়ে পড়ল। আমি এবার দরজার লকটা লাগিয়ে ওর উপর চাপতেই ও আমার দিকে ঘুরল। লজ্জা একদম লাল হয়ে আছে, আমার দিকে কোনোভাবে তাকাতে পারছে না। আমি আবার ওর দুটো হাত আমার হাত দিয়ে চেপে ওর মুখের উপর আমার মুখটা ঝুলিয়ে রেখেছি। আমার রূপার মালা ওর ঠোঁটের উপর ঘষছে আর বারে বারে ও কেঁপে উঠছে। আমি এবার ওর কপালে, দুটো চোখে, নাকে, ঠোঁটে, ওর চিবুকে আর ওর বুকে একটা কিস করলাম। আমি এবার ওকে ছেড়ে দিলাম এবং আমি উঠে দাঁড়াতেই ও আমার হাত ধরে ওর উপরে ফেলে দিয়ে আমার জামার কলার ধরেই, আদর করবা না? এতটুকুই থাক, এরপর যা হবে বাসর রাতে। রুহি আমার গলায় দুটো হাত রেখে, ওই আমার বিয়ে করে নাও না, আমাকে আর ভালো লাগে না একা থাকতে। করবো তো, তবে এখন নয়। করো না। আরে পাগল নাকি, সবসময় বিয়ে বিয়ে করিস কেন? তোমায় হারানোর ভয়টা যে আমার অনেক। যদি তুমি হারিয়ে যাও? না, আমি কোনোদিন তোর বুক থেকে হারাবো না। এই অবশ্য শুধু তোর। তাই যেন হয়। আচ্ছা রোহিত, তুই বাইরে যা এখন, আমি ড্রেস চেঞ্জ করব। এটাই বলে আমি ওপর থেকে উঠে গেলাম। দেখি রোহিত শুয়ে আছে। কি হলো, ওঠ। না, কেন উঠবো? আমি তোমার বউ, সো আমার সামনে ড্রেস চেঞ্জ করা যাবে না, তুই বাইরে যা। তুই কতক্ষণ ধরে রুমে আছিস? আম্মু সন্দেহ করতে পারে। সন্দেহ আবার আমাদের? এই যা তো, বাইরে যা। তুমি এমন কেন? আমি তো তোমার গফ নাকি? কোথায় একটু ভালোবেসে কথা বলবা তা না, সব সময় রাগ দেখিয়ে কথা বলো। এটা বলে রুহি বাইরে বেরিয়ে গেল। আমি ড্রেস চেঞ্জ করে বাইরে এলাম। আম্মুকে সালাম দিলাম। আর আব্বু রাস্তার পাশে একটা খেতে আছে, ওখানে দেখা করে নেব। আশেপাশে রুহিকে দেখতে পাচ্ছে না। ও তো কি বাসায় চলে গেছে নাকি? আম্মুকে জিজ্ঞাসা করতে পারবো না, লজ্জা লাগছে। আর এদিক ওদিক তাকাচ্ছি, কোথাও দেখতে পাচ্ছি না। আমার মনটাই খারাপ হয়ে গেল ওকে দেখতে না পেয়ে। মসজিদ তল্লার সামন দিয়ে যাচ্ছি আর আমি বারবার রুহির বাসার ছাদ আর ওদের বাসার চারপাশে দেখছি, কিন্তু দেখতে পাচ্ছি না। রাগ করলো নাকি মেয়েটা, কি জানি। রুহির আম্মুর সাথে আবারও দেখা। অবরো চলে যাচ্ছ নাকি? জি আন্টি, যেতে তো হবেই। আর হেঁটে হেঁটে কেন? আব্বু খেতে আছে, তাই হেঁটে যাচ্ছি। আচ্ছা দাঁড়াও, আমি সুমনকে ডেকে দিচ্ছি, তোমায় ও বাস স্ট্যান্ডে দিয়ে আসবে। আরে না না আন্টি, আমি হেঁটে চলে যাব। তুমি দাঁড়াও তো বাবু। এটা বলে রুহির আম্মু দৌড়ে ওদের বাসায় গিয়ে সুমন সুমন বলে চিল্লাচ্ছে। সুমন হলো রুহির ছোট ভাই। আমি দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর দিয়ে রুহিতের বাসা থেকে বোরকা পরে একজন সাইকেল নিয়ে বের হলো। আরে এ তো দেখি রুহি, কারণ ওর চোখ দুটো দেখলে বুঝতে পারবো। আর ওর পেছনে আম্মু এসেই, দেরি হয়ে গেলে বলো, কি করব বলো? ওই একটা ছেলে সকাল হলো তো বাসা থেকে বেরিয়ে গেল, আর ঠিক খাবার টাইমে এসে যাবে। সারা দিন খুঁজলে তাকে পাওয়া যাবে না। আরে আন্টি ঠিক আছে, আমি পায়ে হেঁটে চলে যাচ্ছি। তা যাবে কেন? রুহি আছে না, রুহি তোমায় দিয়ে আসবে। অভ্র, আমি আসছি, ভালো থেকো, ভালোভাবে যেও। আমার রান্নাটা পুড়েই গেল মনে হয়। এটা বলে রুহির আম্মু দৌড় দিল। রুহি এবার আমার সামনে এসে আমার সাইকেলে গিয়ে দিল। মাশাআল্লাহ, বোরকা পরা মেয়েগুলো আসলে এক একটা বাচ্চাহের শাহজাদি, যেমনটা আমারটা। রুহির চোখগুলো দেখে বুঝলাম আসছে। আমি এবার সাইকেলের প্যাডেলে পা রাখলাম। চলো আজ পালাই তোমায় নিয়ে। এবার রাস্তায় যাচ্ছি। রাস্তার সাইডে আব্বু ছিল
আব্বুকে সালাম দিলাম। আবারও রাস্তায় যাচ্ছি, রুহি বকবক করেই যাচ্ছে। শোনো, ঠিক টাইমে খাবা, ঠিক টাইমে গোসল করবা, ঠিক টাইমে কলেজে যাবা, রাস্তায় সাবধানে পার হবা, কি করছো না করছো আমায় সব বলবা। আর কলেজে কোনো মেয়ের দিকে তাকাবা না, আর কথাও বলবা না। আর যদি বলতেই হয় খুব আর্জেন্ট, তাহলে আগে বলে দিও আমার গফ আছে, তারপর তুমি যা খুশি কথা বইলো। আর হ্যাঁ শোনো, রাস্তায় হাঁটাচলা করার সময় মোবাইল একদম ইউজ করবা না। কোনো মেয়ে মেসেঞ্জারে নক দিলে সোজা ব্লক দিবা, ওকে? আচ্ছা বাবা, সব মানবো। এখন তুই থাম। ওই, তোমার ফেসবুক পাসওয়ার্ড দাও। মানে কি? জি, আমায় দেওয়া লাগবে, আমি দেখতে চাই তুমি কার সাথে কথা বলো। আমি কারোর সাথে কথা বলি না। আর রুহি, এটা পার্সোনাল, ওকে? তোকে আমি পাসওয়ার্ড দিতে পারবো না। এই সাইকেল থামা। এই তুই আমাকে তুই দিয়ে বললি? এটা বলে আমি সাইকেল থামিয়ে দিলাম। রুহির সাথে সাথে নেমে আমার কানটা ধরে, জি বললাম, ফোনটা বের কর। ও লাগছে তো। ফোন বের করো। আমি এবার পকেট থেকে ফোনটা বের করে ওকে দিলাম। আর ও আবারও সাইকেলে চড়ে বসতেই আমরা আবারও এগোতে লাগলাম। আমরা এবার বাস স্ট্যান্ডে পৌঁছালাম। আমি দাঁড়িয়ে বাসের অপেক্ষায় আছি। রুহি কেমন যেন জিম মারা হয়ে দাঁড়িয়ে আছে। আমি ওর কাঁধে হাত রাখলাম। কি হলো আবার তোর? তুই তো পাসওয়ার্ড নিলি। পাস নয়, তুমি আমার থেকে দূরে যাচ্ছ, তাই খুব কষ্ট লাগছে। তোমায় আর বিরক্ত করতে পারবো না, কথায় কথায় ঝগড়াও না। তোমায় আর নিজের চোখের সামনে ইচ্ছা মতো দেখতে পারবো না। কি বলেছে দেখতে পাবি না? ভিডিও কল দিস, তাহলেই দেখা হবে। রুহির চোখে পানি এসে গেছে। জি, তবে তোমায় তো স্পর্শ করতে পারবো না, তোমার বুকে মাথা রেখে সব কষ্ট দূর করতে পারবো না। তোর আমার ভালোবাসা না হয় অনুভবই হোক, স্পর্শ তো সবাই করতে পারে। আসল ভালোবাসা তো শত কিলোমিটার দূরে থেকে তাকে শুধুমাত্র ভিডিও কলে দেখে তাকে স্পর্শ না করে দিনের পর দিন তাকে অনুভব করার নামই আসল ভালোবাসা। হুম। আমি এবার বাসে উঠলাম। রুহি আমার দিকে তাকিয়ে আছে। বাসের জানালার ধারে সিটটা খালি ছিল। আমি ওখানে বসে বাইরে মাথা বের করে ওকে দেখতে লাগলাম। ও কেমন আমার দিকে তাকিয়ে আছে। আস্তে আস্তে ওর থেকে আমি দূরে চলে যাচ্ছি। কেন জানি না আমার চোখে পানি এসে গেল। পাগলিটাকে একা ফেলে চলে এলাম। মেসে এসে পরের দিন কলেজে গেলাম। ক্লাস শেষ করে বাইরে এসে একটা গাছের নিচে বসলাম। আমি এদিক ওদিক তাকাতেই দেখি জান্নাত একটা হ্যান্ডসাম ছেলের সাথে এসে এসে কথা বলছে। প্রথমে খারাপ লাগলো, তারপর ভালোই লাগলো। যাক, জান্নাতের এটা হয়তো নতুন বানানো বয়ফ্রেন্ড। মেয়েটা কিছুটা হলেও হ্যাপি থাকবে এবার। আমাকে দেখতে জান্নাত ওই ছেলেটাকে নিয়ে আমার দিকে এলো। জান্নাত আমার সামনে এসেই, অভ্র, meet my ভাবি হাজব্যান্ড। আর রায়হান, meet my one and only my best friend অভ্রনীল ইসলাম। আমি জান্নাতের দিকে তাকিয়ে ওর হাজবেন্ডের দিকে হাত বাড়ালাম। হাই ব্রো, নাইস টু মিট ইউ। রায়হানও একগাল হেসেই বলল, সেম টু ইউ ব্রো। আমি জান্নাতের দিকে তাকালাম। জান্নাত, আমায় তো বলোনি এসব ব্যাপারে কিছু। আর বলো না, কাল আব্বু ঠিক করে ফেলছে রায়হান আমার আব্বুর ফ্রেন্ডের ছেলে। ও আচ্ছা, অগ্রিম শুভেচ্ছা বিয়ের জন্য। আরে এখনই বললে কিভাবে হবে? বিয়ের মণ্ডপে এসে আমাদের সামনে এটা বলতে হবে, ওকে? শিওর। জান্নাত এবার রায়হানকে বলল, রায়হান, আমি আসছি, একটু সিগারেট। কীরকম সিক্রেট যা আমার সামনে বলা যায় না? ওটা আমার আর অভ্রের সিক্রেট, আর ফ্রেন্ডদের লিস্টে কথা অন্য কাউকে শেয়ার করতে নেই। সো ফানি, ওকে ইউ গো। ওকে। এটা বলে আমাকে নিয়ে জান্নাত কিছু দূর এলো। আমি হালকা হেসেও চোখের দিকে তাকালাম। বাহ, বেশ ভালো তো তোমার হাজবেন্ড, হ্যান্ডসাম আছে। জান্নাত মাথা নিচু করে হালকা হেসে বলল, যার যেমন মনে হয়, আমার চোখে তো তুমি হিরো ছিলে, আর এখনো আছো। মানে কি? এখন তুমি এসব কি বলছো? কদিন পর তোমাদের বিয়ে হবে? বিয়ে? হ্যাঁ, বিয়ে তো হবেই, তবে মন থেকে নয়। তার মানে তোমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে? না অভ্র, তেমন কিছুই না। তুমি বলেছিলে না, কারোর পথ চেয়ে বসে থাকতে নেই। যার পথ চেয়ে তুমি বসে থাকবে সে কখনো আসবে না। নিজেকে এগোতে হবে, ভবিষ্যৎ ভাবতে হবে। জি। তার জন্যই আমিও করলাম। জান্নাতের চোখের দিকে তাকাতে দেখি ওর চোখে পানি। তা তোমার হাজবেন্ডকে কি কলেজ দেখাতে নিয়ে আসছো নাকি? জি, সব জায়গায় ঘুরিয়ে দেখাচ্ছি। ও তো বিদেশে থাকে, ছোট থেকেই ওখানে
কিছুই চেনে না। ও আচ্ছা। বেবি লেট হচ্ছে, কামিং প্লিজ। ইয়া বেফ, ওয়েট জাস্ট 2 মিনিট। যাও জান্নাত, তোমার ফিউচার তোমার জন্য অপেক্ষা করছে। মানে? আরে তোমার হাজবেন্ডই তো তোমার এখন প্রতিটা সুখ দুঃখের মালিক, আর ও তোমার ভবিষ্যৎ। জানি না, তবে ট্রাই করব তাকে তোমার মতো পারফেক্টভাবে পাওয়ার জন্য। শিওর, আল্লাহ ভরসা, ঠিক আমার থেকেও বেশি তোমায় ভালোবাসবে। প্লিজ সান্ত্বনা দিও না, প্লিজ। ওকে, তুমি যাও এখন, নয়তো তোমার হাজবেন্ড খারাপ ভাববে। ওকে। এটা বলেই সে চলে গেল। হ্যাঁ ব্রো, বাই, সি ইউ। ইয়া ব্রো, বাই। এটা বলে ওরা দুজনে এগোতে লাগলো। জান্নাতের কোমরটা রায়হান খুব জোরে শক্ত করে ধরে রেখেছে। আমার বুকটা কেমন জ্বলে উঠছে। এটাই হয়তো জেলাস। একতরফা আমার ভালোবাসা ছিল তো জান্নাতের জন্য, তাই এমন হচ্ছে। জান্নাত আবারও আমার দিকে পেছন ফিরে তাকালো। আমি জান্নাতের চোখে চোখ রেখে একবার পাতা ফেলতেই বুঝতে পারলাম আমার চোখ থেকে এক ফোঁটা পানি মাটিতে পড়ল। আমি গাল দুটো মুছে হালকা এসে উপরে তাকালাম। যাই হোক, একটা মনের মানুষ তো পেয়েছে মেয়েটা। এভাবে ভালোভাবে আমাদের দিন চলতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 5 বছর। বছর 5 কেটে গেল। সরকারি জবের জন্য ট্রাই করতে করতে অনেক জুতা ক্ষয়ে গেল, বাট জব আর পেলাম না। অবশেষে একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। যা স্যালারি পাই ওতে আব্বু আম্মু আর আমার খুব ভালোভাবে কেটে যায় ইনশাল্লাহ। আর রুহির কথা কি বলবো, দিন দিন এত ফাজিল হয়ে উঠছে, সে আমাকে মানেই না। আমাদের সম্পর্ক আমাকে বলো তুমি থেকে শুরু হয়েছিল, এখন তুই ছাড়া কোনো কথাই নেই। কথায় কথায় রাগ আর অভিমান। কিছু বললেই বলে আমি নাকি তাকে বেশি ভালোবাসি না। রাত 3টা পর্যন্ত জেগে কথা বলতে হবে, তা আবার ভিডিও কলে। এদিক ওদিক ভিডিও কলে ঘাড় ঘোরালেই রুমটা দেখাতে হবে। মেয়েটা আসলে একটা পাগল, প্রচুর ভালোবাসে আমায়। আমাকে একটা ফ্ল্যাট দেওয়া হয়েছে, আমি এখন সেখানেই থাকি। আমাদের এখনও বিয়ে হয়নি, তবে প্রোগ্রাম আমাদের ব্যাপারটা জানে। প্রথমে জানাজানিতে অনেক কথা উঠেছিল, তবে এখন পুরাই কুল। আজ আমার বাসায় যেতে হবে, কারণ আজ আমার অফিস ছুটি। অবশ্য আরও কিছুদিনের ছুটি নিয়েছি, কারণ বাসায় আজ প্রায় 6 মাস পর যাচ্ছি। তাও আমি যেতাম না, আম্মু আব্বু জোরে যাচ্ছি। রোহিত প্রতিদিন জোর করে আসার জন্য। জব পেলে তো আর যেতে পারি না। আমার স্বপ্ন ছিল আব্বু আম্মুর জন্য একটি স্কুটি কিনে দেওয়া। ইনশাল্লাহ সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। রুহিও অধিকার দেখে সেটার উপর। আমার হবু বউ বলে কথা, সে তো দেখাবেই। মহারানী স্কুটি চালাতে গিয়ে একবার অ্যাক্সিডেন্টও করেছিল। তার জন্য আমি একটু বকেছিলাম বলে আমায় কত রাগ দেখিয়ে আমায় আরও কত বকেছিল, তাই আমি আর কিছু বলিনি। আমি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, কাঁধে একটা আর হাতে একটা লাগেজ। কিছুক্ষণ পরে দেখি রুহি স্কুটি নিয়ে হাজির হলো আমার সামনে। ওই বস পেছনে। এই, সম্মান নিয়ে কথা বলতে পারিস না? দেখছিস না পাশে কত লোকজন আছে, আর সবাই জানে আমাদের ব্যাপারটা। আচ্ছা সরি বাবু, বসান বসান। এটা বলে আমি বসলাম। বাসায় এসে আব্বু আম্মুকে সালাম দিয়ে ঢুকলাম। পিছনে রুহি এলো। রুহি এবার নিকাবটা খুলে বিছানায় এসে বসে বাচ্চাদের মতো করে বলল, আমার জন্য কি এনেছো? কিচ্ছু না। রুহি এবার দরজাটা লাগিয়ে দিল। জানি তুমি কিছু তো আমার জন্য আনবে, কখনো খালি হাতে আসবে না। আমি যখনই বাসায় ফিরি তখন ওর জন্য কিছু না কিছু নিয়ে আসি। আমি এবার ব্যাগ খুললাম। এই নে তোর জন্য একটা নেকলেস আর একটা মেকআপ বক্স। রুহি এগুলো হাতে তুলে আমাকে জড়িয়ে ধরলো। আমি এর পিঠে হাত রেখে বললাম, থ্যাঙ্কস আমার বরটা। আচ্ছা এই শোন না, আব্বু আম্মুর জন্য কিছু ড্রেস এনেছি। আব্বু আম্মুকে ডেকে একটু দেখা কেমন হয়েছে। আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা তুমি যাও, আমি আন্টি আঙ্কেলকে ডাকছি। আমি এবার ফ্রেশ হয়ে বাইরে এলাম। দেখে আব্বু আমার অনেক পছন্দ হয়েছে। আর হবেই না বা কেন, সন্তানরা যে জিনিসই আব্বু আম্মু কিনে দেয়, হাসি মুখে তারা বলে অনেক সুন্দর। আমার খুব পছন্দ হয়েছে। দুপুরে লাঞ্চ সেরে সন্ধ্যায় বাসায় বসে আছি। আমি বাসায় এলে রুহি আমাদের বাসাতেই সারাক্ষণ থাকে। আর এমনিতে আমি যখন বাসাতে থাকি না তখন আম্মুর কাছেই থাকে, কারণ আম্মুকে নিজের মেয়ের থেকে বেশি ভালোবাসে। আম্মু চা করছে রান্না করে, আমি বসে আছি টিভির রিমোট নিয়ে, আর আব্বু খবরের কাগজ পড়ছে। এদিকে রুহি আমায় ইশারা করে বলছে, এই চলো নাচ ঘুরতে যাই। আমি বারবার মুখ ফিরে নিচ্ছি, আর তাতে আরও বেশি রেগে যাচ্ছে রুহি। আমি এবার আম্মুকে ডেকে বললাম, আম্মু বাইরে যাচ্ছে আমি আর রুহি, চা আমাদের জন্য বানিও না। এটা বলে আমি রুমে চলে এলাম।
আমায় দেখে রুহি দৌড়ে আমার রুমে চলে এলো। আমি বিছানায় বসলাম। এটা কি হচ্ছিল শুনি? কই কি হচ্ছিল? এই যে তুই আব্বুর সামনে সে ইশারা করছিলি। ঘুরতে যাব তাই? না, ঘোরা হবে না। আর তোর স্টাডির কি খবর? ওসব খবর নিয়ে তোমার লাভ কি? তুমি কি আমায় জব করাবে নাকি? না, সেরকম কিছুই না। আচ্ছা যাই হোক, চলো ফুচকা খেয়ে আসি। আচ্ছা চল। মেয়েটার আবদারগুলো আর ফেলতে পারি না। খুব মেয়েটা আবেগী হৃদয়ের, কোনোদিন কোনো কিছু জোর করে চায়নি। আমি বরং ওকে দিই সবটা, কারণ সে তো আমার হবু বউ। মেয়েটা আগের থেকে দেখতেও ভারী সুন্দরী হয়ে উঠছে, তবে অহংকারী হয় একটু। আমার ছাড়া কোনোদিন অন্য কারো কথা ভাবেনি। প্রতি রাতে একটা কথাই বলে, অবরোধ তুমি নয় তো কেউই নয়। এই বুকেতে যে ছবিটা আঁকা আছে সেটা শত জন্মেও মুছবে না। আমি তোমার পৃথিবী হব, আর তুমি আমার চাঁদ। আমায় আলোকিত করে আমায় উজ্জ্বল করবে সারাক্ষণ। আমরা ফুচকা খেয়ে এসে বাসায় এসে শুনি আমাদের নাকি বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে এই ফেব্রুয়ারি মাসে 26 তারিখেই। শুনে প্রথমে কিছুটা আশ্চর্য হলাম, কারণ আমি তো তাড়াতাড়ি বিয়ে করতেই চাই না, আমি আরও সাকসেস হতে চাই। তারপরে মনে পড়ল রুহি প্রতি রাতের সেই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো। আমি তো এখন রুহিকে নিজের থেকে বেশি ভালোবাসি। রুহি যেভাবে আমায় বেকার থাকা অবস্থাতে সাপোর্ট করেছে, তেমনি আমাদের বিয়ের পরও সাপোর্ট করবে। মেয়েটাকে আমার বুকে মাথা রাখার এবার পার্মানেন্ট একটা সুযোগ করেই দিলাম, যাতে আমার প্রতিটা হৃদস্পন্দনের বোঝাতে পারি এই অব্র কত ভালোবাসে তাকে। আব্বু আমার এমন কথা শুনে রীতিমতো দুজনেই চমকে গেলাম। রুহি দেখে লজ্জায় মাথা তুলতেই পারছে না। আমি আব্বু আম্মুর সামনে বসিয়ে বললাম, বাট আমাদের পারমিশন ছাড়া? আমি তোর আব্বু, আর আমার কি তোর থেকে পারমিশন নেওয়া লাগবে নাকি? পাড়ার লোক অনেকে অনেক কিছু বলছে তোর আর রুহির ব্যাপারটা নিয়ে, আর তুই তো এখন প্রতিষ্ঠিত একজন, তোর বিয়ে করতে আপত্তিটা কোথায়? আম্মু, বিয়ে করতে আপত্তি নেই আমার। তাহলে আমি ভাবছিলাম জীবন আরও কিছু করতে চাই। বেশ, অনেক কিছুই করেছিস, এবার বিয়েটা কর। আর ওই মেয়েটা কতদিন এভাবে থাকবে? তুই যদি না চাস তাহলে আমি ওর আম্মু আব্বুকে বলে অন্য সম্বন্ধ দেখাতে পারি। কি কি বলছো আব্বু? আমি রুহিকে বিয়ে করব? তোমরা তো পুরোই সিরিয়াস। আমি তো এমনি জিজ্ঞাসা করছিলাম। ওই শোন, অব্র রুহি অনেকদিন বায়না ধরেছে তোর সাথে শহরে গিয়ে তোর কাছে কয়েকদিন থাকবে। আম্মু, এটা কিভাবে পসিবল? সাথে সাথে রুহি রাগী লোক দিয়ে। দেখছো তো আন্টি, তোমার ছেলেটা কেমন? আমি তো জানি, তাই ওকে বলিনি। ও রোহিত, তুই চুপ করবি? আর আমি বলতে চাইছি যে আমি তো সারাদিন অফিসে থাকি, ও কি পারবে একা বাসায় থাকতে? পারবে। আর হ্যাঁ, ওখান থেকে ওই জামা কাপড় দোকানগুলোকে কি যেন বলে? বুঝলাম না আব্বু। আরে বড় বড় সেই কাঁচ লাগানো থাকে সেই ঘরগুলোতে। আব্বু, এগুলো শপিং মল। হ্যাঁ, ওখান থেকে বিয়ের কেনাকাটা একেবারে করে নিয়ে চলে আসিস। আর সাথে তো রুহি আসেই। তোদের যা পছন্দ তা আমাদেরও পছন্দ। ওকে আব্বু, আমরা তাহলে কালই ওখানে চলে যাব। পরশু থেকে অফিসে জয়েন করব। এই তো এর মধ্যে চলেও যাবি? কিছু করার নেই আম্মু, কারণ এতদিন ছুটি কাটানোর পরে আমি গিয়ে যদি আবার ছুটি চাই, তাতে বহুত চটে যেতে পারে। ও ঠিক আছে। আর শোন, অব্র রুহিকে বাসে দিয়ায়, সন্ধ্যাও হয়েছে অনেক। আচ্ছা। এবার আমি রুহির দিকে তাকালাম। এই রুহি, চল ওঠ। তুমি এভাবে আমায় বলছো কেন? মানে কি? দেখেছো আন্টি, তোমাদের ছেলে আমায় কিভাবে কথা বলছে? না জানি শহরে নিয়ে গিয়ে কত অত্যাচার করবে। ওই তোকে কথায় কিভাবে বললো? রুহি এবার আম্মুর দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে, বাহ, বেশ তো মা ছেলে বুঝি খুব জোট বেঁধেছ। আমি তো এখন পর। আম্মু এবার রুহির কাছে এসে রুহির কপালে চুমুক খেয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, কে বলেছে পর? তুই আমার মেয়ে, আগেও ছিলি আর এখনো আছিস, আর পরও থাকবি। তুই তো আমার বাসার লক্ষ্মী। লক্ষ্মী না ছাই, পুরে অলক্ষ্মী। বাইরে রুহি এটা শুনে আরো রেগে গেল। আঙ্কেল শুনলে তো? তাহলে ভেবে দেখো কত অত্যাচার করবে। আব্বু আমাদের এমন কাণ্ড দেখে, আচ্ছা, তোরা কি আর বদলাবি না? ছোট্ট থেকেই তোরা এত ঝাগরুটে। দেখো, এসব বলবা না। আর হ্যাঁ, প্রতিবাদ করলে করো, নয়তো ছাড়ো। আচ্ছা, রুহি আব্বুর দিকে গাল ফুলিয়েই এটা বলে এই পকেট থেকে আব্বু
এক প্যাকেট বিড়ি বের করে মুখে দিয়ে আগুন জ্বালাচ্ছে। সাথে সাথে রোহিত দৌড়ে গিয়ে আব্বুর ঠোঁট থেকে বিড়িটা কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে মারল আর পা দিয়ে চেপে। তোমায় না কতবার বারণ করেছি এসব ছাইপাশ না খেতে। মা আমি তো সকাল থেকে এই দুটা খাচ্ছি। আবার মিথ্যা। সকালে যখন খেতে চাচ্ছিলে তখন দেখলাম খাচ্ছিলে, আবার যখন দুপুরে দেখলাম গরুর জন্য খড় কাটছিলে তখনও, আবার এখন। ভেবেছোটা কি আমি খবর রাখি না? না তুই তাহলে ভুল দেখেছিস। আব্বু এবার বুঝবে ঠেলা, কারণ রুহি একদম মিথ্যা পছন্দ করে না। আব্বু এবার জব্দ হবে। আমি এত মানা করার পরে শোনেনি। রুহির ভয়ে লুকিয়ে লুকিয়ে টান মারে। রুহি আরও কড়া লোক দিয়ে আব্বুর পকেটে হাত ভরতেই বের করলো এক বান্ডিল বিড়ি আর দেশলাই। রুহির রাগী লোক দিয়ে আব্বুর দিকে তাকিয়ে বলল, এগুলো কি? ওই কি? এটা বলে আব্বু ছিনে নেওয়ার ট্রাই করতে লাগলো। রুহি আরও রাগী লোক দিয়ে আমার আম্মুর কাছে এলো আর আম্মুকে, আন্টি তোমার বরটাকে বলে দিও এসব ছাইপাশ না খেতে। আমিও অনেকবার বলছি, কিন্তু না শুনলে কি আর করার বল। একবার বিয়েটা করে এই বাসাতে আসতে দাও, তোমার বর আমার বর দুজনেই ঠিক করে দেব। আব্বু এবার হেসে আমার দিকে ইশারা করে। কি বলেছে রে অভ্র? আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আচ্ছা রোহি, কাল রেডি থাকিস, অব্র তোকে রিসিভ করবে। আচ্ছা আন্টি। এবার আমরা বাসা থেকে বের হলাম। আকাশে চাঁদ উঠেছে। আমার হাতটা রুহি শক্ত করে চেপে ধরে বসেছে। রুহি এখন লেট করে বাসাতে পৌঁছালেও কিছু বলবে না, কারণ আমি সাথে আছি। রুহি আমার কাঁধে মাথা রেখে পথ চলছে আর আমি ওর হাতটা চেপে ধরে আছি। খুব লাকি ফিল করছি আজ নিজেকে, কারণ আমি যে আমার প্রিয় মানুষের হাত সারা জীবনের জন্য ধরতে চলেছি। আসলে ভার্চুয়াল জগতে সবাই সবার প্রিয় মানুষটাকে পায় না, আর আমার মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির তারা তো তাদের না পাওয়ার সম্ভাবনা আরও বেশি। রুহি আমার দিকে তাকিয়ে বলল, অফরাজ বড্ড নিজেকে খুশি মনে হচ্ছে। কেন? তোমায় যে সারা জীবনের মতো পাশে পেতে চলেছি। তাই আমি বুঝি 5 বছর পাশে ছিলাম না? এই 5টা বছর তোমায় বেশিরভাগ টাইমে ফিল করে ভালোবেসেছি। যখন তোমায় কাছে পেতাম সেই দিনগুলো আমার জন্য এক একটা স্পেশাল দিন ছিল। তাই? জি। আফরো, তোমার কি মনে আছে আমায় যেদিন তুমি ফার্স্ট লিপ কিস করেছিলে? আমি সেই দিনই কত ভয় পেয়ে গেছিলাম। সে তো মনে থাকবেই। কি কারণ জানো? না, কি কারণ? আমি ভাবতাম তখন লিপ কিস করলেই নাকি প্রেগনেন্ট হয়ে যায়। তুই তখন তো পিচ্ছি ছিলি, তাই এমন ভাবছিস। রুহি এবার আমার পিঠে একটা চাপড় দিয়ে বলল, তখন ছিলাম, বাট এখন তো নেই। আর আমি এখন খুব ভালো করে জানি কিভাবে প্রেগনেন্ট হয়। কিভাবে হয় শুনি? বাসর রাতে যা হয় সেভাবেই। কি হয় শুনি? রুহি আরও লজ্জা পেয়ে আমার হাতটা ওর কোমর থেকে ছাড়িয়ে নিয়ে বলল, জানি না। কেন জানিস না? বলছি তো জানি না। তাই তাহলে আমি জানিয়ে দিই। সাথে সাথে আমি ওকে রাস্তার মাঝে ওর কোমরটা দুটো হাত দিয়ে ধরে ওর মুখটা আমার সামনে আনতেই আমার ঠোঁটের মাঝে আঙ্গুল রেখে, দুষ্টুমি করবা না ওকে? আমি আর আঙ্গুলটায় কামড় দিলাম। দুষ্টুমি করবো না, কিন্তু মন চেয়েছে তোকে খেয়ে ফেলি, এটা বলে আমি জীবনের ভঙ্গি করলাম। আর তাতে রুহি লজ্জা পেয়ে গেল। যা পাগল, লজ্জা লাগে না বুঝি? লজ্জা কিসে শুনি? জানি না। আর ছাড়ো বাবু প্লিজ, কেউ দেখে নেবে তো। দেখলে দেখুক। ভারী মজা তাই না? জি। আমি এবার ওকে ছেড়ে দিলাম, কারণ রাস্তায় কেউ আসতে পারে। আমি আগে আগে হাঁটছি আর ও পিছু পিছু। ওর একটু ভূতের ভয়টা বেশি। ওর সাথে পায়ে পা মিলিয়ে চলতে বড্ড বেশি ভালো লাগছে। চাঁদের জ্যোৎস্নাতে মেয়েটার মুখটা আরও সুন্দর, আরও বেশি মায়াবী লাগছে। দুটো চোখ যেন বারবার আমায় ক্রাশ খাওয়াচ্ছে, আর ওর দুটো গালের টোলে আমায় বারে হারিয়ে যেতে বাধ্য করছে। আমি এবার পিছন থেকে ওর খোপা বাঁধা চুলটা খুলে দিতেই রুহি আচমকা ভয় পেয়ে গেল। উফ আম্মু গো, ভূত গো, বাঁচাও বাঁচে। এটা বলে আমার জড়িয়ে ধরলো। আমি খুব হাসছি। মেয়েটা ভয়ে পুরে শুকিয়ে গেছে। বাবু, আমি তো করলাম এটা শোনার পরে ও আমায় ঠেলে দিয়ে, তুমি অনেক পচা। তুমি জানো আমি ভূতকে কত ভয় পাই। আর কোনোদিন করবা না ওকে? তোর এভাবে জাদুর ঝাপ্পি পেতে আমি শতবার এমন করতে রাজি আছি। তুমি এমন কেন? কেমন শুনি? আমি বড্ড ভালো, তাই না? আমি যেভাবে রাগাবে তার থেকেও বেশি ভালোবেসে মানিয়ে নেবে।
ভালোবাসি তো তাই। রুহি এবার আমার বুকে একটা কিস দিয়ে বলল, আমিও অনেক ভালোবাসি। তাই আমার কলিজাটা। এবার রুহি পা উঁচু করে আমার কপালে কোনো মধ্যে একটা কিস করে। বাবু বাসায় চলো, আম্মু আব্বু চিন্তা করবে। চলো। এবার ওকে বাসায় পৌঁছে আমি বাসায় চলে এলাম। পরদিন ওকে নিয়ে আমার ফ্ল্যাটে চলে এলাম। মেয়েটাকে পুরো এই ফ্ল্যাটটা ঘুরে দেখালাম। ও দেখে বড্ড খুশি হলো। আমি আর খুশির মুখটা দেখে আরও বেশি খুশি হচ্ছি। মনে হচ্ছে আম্মু আব্বুর পরে এই ভালোবাসার মানুষটার খুশির উজ্জ্বল মুখ দেখে নিজেকে আরও বেশি সাকসেস মনে হচ্ছে। আমি এবার রুহির ঘাড়ে একটা কিস করলাম। এটা হলো আজ থেকে আমাদের বাসা। আমরা এখানেই থাকবো বিয়ের পরে। জি, অনেক সুন্দর বাসাটা জানো তো। আচ্ছা বাবু, আম্মু আব্বু আসবে না? কার আম্মু আব্বু? কেন তোমার? আম্মু আব্বু গ্রামেই থাকবে। রুহি এবার মাথা নিচু করে বলে, সরি বাবু, আমিও এই বাসায় থাকতে পারবো না আম্মু আব্বুকে ছাড়া। আরে পাগল নাকি? আম্মু আব্বু এখানে থাকলে ওখানে চাষ কি করবে? শোনো না অফ্রো, আব্বু আম্মু তো বয়সও বাড়ছে, এবার ওনাদের একটু রেস্টে থাকতে দাও না। আর ওখানে ক্ষেতগুলো না হয় কাউকে চাষ করতে দাও। যা দেয় তাই নেব আমরা। আমরা এখানে থাকবো আর আম্মু আব্বু ওখানে থেকে ওসব চাষবাস করে কষ্টে থাকবে, এটা আমি দেখতে পারবো না। যদি আম্মু আব্বু ওখানে থাকে, আমিও বিয়ের পরেও ওখানেই থাকবো। তুমি যদি চাও আমি এখানে তোমার সাথে থাকি, তাহলে আম্মু আব্বুকে নিয়ে আসার ব্যবস্থা করবো আমাদের বিয়ের পর। রুহির এমন কথাগুলো শোনার পর আমার জ্ঞান চক্ষু খুলে গেল। আমি তো ভাবিনি যে আমাকে এমনটা করা উচিত। সত্যি রুহির প্রত্যেকটা কথা আমার মন ছুঁয়ে যায়, আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দেয়, তাতে আমি দোষী হই বা না হই। এই জন্য মেয়েটাকে এত বেশি ভালো লাগে। আমি মেয়েটার গালে হাত দিয়ে ওর কপালে একটা কিস করলাম। আমি ধন্য তোর মতো পাশে চলার একজন সঙ্গী পেয়ে, যে আমার প্রতিটা ভুল ধরিয়ে দিয়ে আমার সঠিক পথে চলার দিক দেখিয়ে দিচ্ছে। আমি তো তোর কথা রাখবো, আব্বু আম্মুকে কোনো রকম আর কষ্ট দেব না। রুহি এবার আমার মাথায় হাত বুলেই, আচ্ছা যাও, ফ্রেশ হয়ে নাও, আমি কিছু বানাই গিয়ে রান্নাঘরে। ওকে। এটা বলে আমি অষ্টমী ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে আসতে দেখি রুহি ডিম ভাজা আর আলুর পরোটা করছে, যা আমার খুব বেশি ফেভারিট। আমরা একে অপরকে খাইয়ে দিচ্ছি পরমা ধরে। রুহি আমার দিকে তাকিয়ে, আমি বিয়ে করার পরে জীবনে তোমার কাছে মোট 3টা জিনিস চাই। জি বল। 1, আমি তোমায় প্রতিদিন খাইয়ে দেব, আর তুমিও আমায় প্রতিদিন খাইয়ে দেবে, অফিসে যাওয়ার আগে এবং অফিস থেকে ফেরার পরে। তারপর? 2, আমাদের বিছানায় শুধুমাত্র একটা বালিশ থাকবে। কি বলিস তুই? মাথা রাখবি কোথায়? তোমার বুকে প্রতিটা রাত মাথা রেখে কাটাতে চাই। তাই? তারপর? 3, আমাকে ছেড়ে কোনোদিন কোথাও থাকা যাবে না, কারণ আমি তোমার স্পর্শ না পেলে আমার হার্টবিট বন্ধ হয়ে যায়। তাই? আর? 4, আমাদের বেবি অনু হওয়ার পরেও আমাকে আগের থেকেও বেশি ভালোবাসতে হবে। শিওর? আর কিছু? 5, জি। বলবো? বল না। আগে প্রমিস করো তুমি রাখবা। ওকে বাবা, প্রমিস। এটা বলে আমি ওর কপালে কপাল রাখলাম। প্রতি রাতে ঘুমানোর আগে তুমি কিন্তু মশারিটা টাঙিয়ে দিবা। আমি তো শুনে অবাক। নো নো নো, আমি পারবো না। রুহি খিলখিল করে এসে যাচ্ছে। তুমি কিন্তু কথা দিচ্ছ। না বাবু, পারবো না আমি। তুই অন্য কোনো শর্ত দে। না এটাই। জি বাবু। না এটাই। ওকে। তো বন্ধুরা, এরপর কি হয়েছে জানতে চান? এরপর আমাদের বিয়ে। আর তারপরে কাহিনীটুকু যদি জানতে চান, অবশ্যই এরপরে মানে শেষ পর্বের জন্য অপেক্ষা করতে হবে। এরপরেই শেষ পর্ব মানে A to Z একসাথে করে দেওয়া হবে। তো গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না।